শুরুতেই কিছু কথা বলছি, আপনারা অনেকেই আছেন গল্পটি পড়বেন জানি। আপনাদের জন্যই তো গল্প বানানো। আপনারা যখন গল্প পড়েন এবং আপনার মূল্যবান মতামত জানান তখন ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই প্লিজ প্লিজ প্রতিটি গল্প যখন পড়বেন একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে তবে সেটি প্রকাশ করুন, আর যদি খারাপ লাগে সেটাও প্রকাশ করুন প্লিজ। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে গল্প শুরু করছি। অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৬১। আরহা বসে আছে নিজের ঘরে। কোনো ভালো খবরের আশা করছে। তাই তো চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে বলছে, আল্লাহ, তুমি দেখো, আমার চাচ্চু যেন একদম ঠিক হয়ে যায়। ওনার যেন কোনো ক্ষতি না হয়। আরহার ভাবনার মাঝেই মাশরাফি তার রুমে আসে। মাশরাফির চোখে হতাশা। আরহা মাশরাফিকে দেখেই এগিয়ে এসে বলে, কি হয়েছে মাশরাফি ভাইয়া? আপনি কোনো খবর পেলেন? চাচ্চু এখন ঠিক আছেন তো? তুমি নিজের মনকে শক্ত করো আরহা। মন শক্ত কেন করতে হবে? মাশরাফি কোনো উত্তর দেয় না। আরহা ব্যতিব্যস্ত স্বরে বলে, চুপ করে আছেন কেন? বলুন না আমার চাচ্চু এখন কেমন আছেন? তোমার চাচ্চু আর নেই আরহা, উনি মারা গেছেন। কথাটা যেন আরহার মাথার উপর বজ্রপাতের মতো শোনায়। সে দুপা পিছিয়ে যায়। অতঃপর ২ পা গুটিয়ে ফ্লোরে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কান্না করতে শুরু করে। মাশরাফি বুঝতে পারে না কিভাবে এই মুহূর্তে আরহাকে সামলাবে। আরহা অপরাধবোধ ও শোকে একদম পাগল হয়ে যায়। সে বিড়বিড় করে বলে, আমার জন্য চাচ্চু মারা গেছেন। আমি আমার চাচ্চুকে মেরে ফেলেছি। আমি খুনি। মাশরাফি আরহার পাশে বসে তার হাত দুটো শক্ত করে ধরে বলে, নিজেকে সামলাও আরহা। যা হয়েছে তা কেবলই একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার চাচ্চু মারা গেছেন। আমি এর জন্য দায়ী। আমার তো শাস্তি হওয়া উচিত। আচ্ছা ভাইয়া, সবাই যখন সবটা জানবে তখন নিশ্চয়ই আমায় খুব ঘৃণা করবে, তাই না? আমাকে সবাই দূরে ঠেলে দেবে। কেউ তোমায় ঘৃণা করবে না আরহা। আমি আছি তোমার পাশে। নাহ, আমি সবাইকে সব সত্যটা বলে দেব। তারপর যা হবার হোক। না আরহা, এরকম পাগলামি করো না, এতটা আবেগপ্রবণ হয়ে পড়ো না, বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। সত্যটা জানলে এই মুহূর্তে সবাই অকারণে তোমায় দোষারোপ করবে। তাই নিজের ভালোর জন্যই এখন তোমায় সত্যটা লুকিয়ে রাখতে হবে। কিন্তু চাচ্চু, ওনার আত্মা কখনো আমায় ক্ষমা করবে না, তাই না? তোমার চাচ্চু জানেন যা হয়েছে তা একটা দুর্ঘটনা ছাড়া কিছু নয়। উনিও যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই সত্যটা কখনো কাউকে বলতেন না এবং তোমাকেও বলতে দিতেন না। তাই তুমি নিজের চাচ্চুর জন্য হলেও এই কথাটা গোপন রাখো। আরহা আর কিছু বলবে এর মধ্যে নিচ থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। সে ছুটে নিচে নেমে আসে। মাশরাফিও আসে তার পিছন পিছন। আমান খানের লাশটা বাড়িতে আনা হয়েছে। শায়রা নিজের স্বামীর লাশের সামনে বসে আর্তনাদ করে কাঁদছেন। আকাশ, আমিনা দুজনেও কাঁদতে কাঁদতে পাগল প্রায়। নির্ঝর খান এবং আফিফা খানও নিজেদের ছেলের দুর্ঘটনার খবর শুনে ছুটে এসেছেন সিলেট থেকে। হুইলচেয়ারে বসে কান্নায় ভেঙে পড়েছেন নির্ঝর খান। আফিফা খানও এই বয়সে নিজের প্রিয় ছেলেকে হারিয়ে ভেঙে পড়ে আহাজারি করে বলছেন, তুমি আমার ছেলেকে কেন কেড়ে নিলে আল্লাহ? আমার জীবনটাই নিয়ে নিতে। আরহাম ও আরুষি তাদের সামলানোর চেষ্টা করছে। জাইদও এক কোণায় অশ্রুসিক্ত দাঁড়িয়ে আছে। তার কঠিন মনেও আজ কান্নার রোল উঠেছে। আরহা এসব দেখে মাশরাফিকে বলে, এই সব কিছুর জন্য আমি দায়ী, তাই না মাশরাফি ভাইয়া? সবার এত কষ্টের কারণ আমি এখনই সবাইকে সব সত্যটা বলে দেব। তারপর আমায় ওরা যা শাস্তি দেবে তাই আমি মাথা পেতে মেনে নেব। নাহ আরহা, আবেগের বসে এমন বোকামো করো না। শায়রা কাঁদতে কাঁদতে পাগল প্রায়। আরহা মাশরাফির থেকে হাত ছাড়িয়ে তার পাশে গিয়ে বসে বলে, চাচি। শায়রা আরহাকে জড়িয়ে ধরে বলেন, তোমার চাচ্চুকে উঠতে বলো না আরহা। জানো, ও আমায় কথা দিয়েছিল যে আজ সন্ধ্যায় একসাথে মিলে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করব। তাহলে ও কেন এভাবে আমায় ছেড়ে চলে গেল? আমাকে দেয়া কথা কেন রাখল না? এগুলো বলতে বলতে শায়রা জ্ঞান হারালেন। আরহা তাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। এসবের মাঝে সে আর কাউকে কিছু জানাতে পারল না। ১ সপ্তাহ পর খান পরিবারে শোকের আমেজ এখনও কাটেনি। বরং পুরো খান পরিবার যেন শোকে ডুবে আছে। পুরো বাড়ি জুড়ে এক অবাক নিস্তব্ধতা। শায়রা পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েছেন।
নির্ঝর খান এবং আফিফা খানও পুত্রশোকে পাগল। আমিনা ও আকাশের মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। আরহামও নিজের ভাইয়ের জন্য শোক পালন করছে। চোখের সামনে নিজের পরিবারকে এভাবে ভেঙে পড়তে দেখে আরুষি দীর্ঘশ্বাস ফেলে। জাইদকে ডেকে তিনি বলেন, এভাবে শোকে ডুবে থাকলে আমাদের চলবে না জাইদ। এই শোক থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। কিন্তু আমরা কিভাবে এই শোক থেকে বের হব মাম্মা? আরুষি বলেন, জানি না, কিন্তু কোনো একটা উপায় বের করতেই হবে। আরহা চুপচাপ নিজের ঘরে বসে আছে। বিগত এক সপ্তাহ থেকে সে আত্মগ্লানি থেকে নিজেকে ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছে। এক মুহূর্তের জন্যেও বাইরে যায়নি। আরুষি এসে তাকে 3 বেলার খাবার দিয়ে যায়। আরহার সামনে বারবার ওই দৃশ্যটা ভেসে ওঠে। সে এক দণ্ড শান্তি পায় না। এর মধ্যে রিয়াসা আরহার রুমে প্রবেশ করে বলে, আরহা। আরহা বলে, আমাকে একা থাকতে দে। চলে যা প্লিজ। রিয়াসা এগিয়ে এসে বলে, আর কতদিন এভাবে একা থাকবি আরহা? এবার তো একটু স্বাভাবিক হ। আমি বুঝতে পারছি তোর চাচ্চুর মৃত্যুর শোকটা হয়তো একটু বেশি, কিন্তু। এর মাঝে রিয়াসার ফোন বেজে ওঠে। মাশরাফি কল দিয়েছে। রিয়াসা ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর আরহার দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, এই নে, ভাইয়া তোর সাথে কথা বলবে। আরহাকে ফোনটা দিয়েই রিয়াসা বাইরে বেরিয়ে যায়। কারণ মাশরাফি একান্তে আরহার সাথে কথা বলতে চেয়েছে। রিয়াসা এতদিনে আরহার প্রতি মাশরাফির অনুভূতি কিছুটা উপলব্ধি করেছে। তাই সেও বেশি ভাবল না। এদিকে মাশরাফি আরহাকে বলে, তুমি কেন এখনো স্বাভাবিক জীবনে ফিরছ না আরহা? স্বাভাবিক জীবনে ফেরা কি এতটাই সহজ? কঠিনও নয়। তুমি নিজেই ব্যাপারটাকে কঠিন করছ। আমি নিজের কাছে অপরাধী হয়ে গেছি। প্রতি মুহূর্তে এই গিল্ট আমায় ধুকে ধুকে খাচ্ছে। নিজেকে বোঝাও যে তুমি কোনো অপরাধ করনি। এটা একটা দুর্ঘটনা যা যে কারো ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি তোমাকে আগের মতো স্বাভাবিক দেখতে চাই আরহা। মাশরাফির কথায় যেন আরহা আরও একটু ভরসা পায়। আরও এক সপ্তাহ পর নির্ঝর খান এবং আফিফা খান বাড়ির সবাইকে আজ একসাথে ডেকে পাঠিয়েছেন। সবাই একসাথে জড়ো হয়ে বসে আছে। আরহা সবার মাঝে থেকেও চোখ নামিয়ে বসে আছে। যদিও সত্যটা এখনও কেউ জানে না, কিন্তু তবু আরহা আজকাল কারো সাথে নজর মেলাতে পারে না। নির্ঝর খান হঠাৎ গলা খাকারি দিয়ে বলেন, আমি জানি এখন এসব কথা বলার সময় নয়, আমি তোমাদের শোকটা বুঝি। আমিও নিজের ছেলেকে হারিয়েছি। তবে নিজের ছেলের শেষ ইচ্ছার কথা জানানোর জন্যই তোমাদের এখানে ডাকা। আরহাম জিজ্ঞেস করে, কি শেষ ইচ্ছা ড্যাড? শায়রা বলে ওঠে, আমি বলি, এই বিষয়টা নিয়ে আমার নিজের শেষ দিনগুলোয় আমাকে বলছিল। আমার নিজের মৃত্যুর আগের দিন রাতেও আমায় বলেছিল ও চায় জাইদ ও আমিনার বিয়ে দিতে। গতকাল রাতে আমার স্বপ্নে এসেও ও এই কথা বলেছে। তাই আমি আর সময় নষ্ট না করে মামামামিকে সবটা জানালাম। তাই ওনারা সবাইকে এখানে ডেকে পাঠিয়েছেন। আফিফা খান কান্নার্ত স্বরে বলেন, আমার ছেলেকে তো আমি হারিয়েছি, কিন্তু তার শেষ ইচ্ছাকে অপূর্ণ থাকতে দিতে চাই না। আশা করি এই সিদ্ধান্তে তোমাদের কারও কোনো আপত্তি নেই। জাইদ আমিনার দিকে তাকায়। চঞ্চল মেয়ের বাবাকে হারানোর পর থেকে শান্ত। অথচ মেয়েটার চঞ্চলতাকে মিস করছে সে। শায়রা নিজের মেয়েকে বলেন, আশা করি তুমি নিজের বাবার শেষ ইচ্ছাকে সম্মান করবে। আমিনা বলে, আমার এই সিদ্ধান্তে কোনো আপত্তি নেই। টু বি কন্টিনিউ। অসরুজলে বোনা বিয়ে। সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 62। আমিনার কথাটা শুনে জাইদ অবাক চোখে তার দিকে তাকায়। আমিনাকে দেখে মনে হচ্ছে তার মনে কোনো সংশয় নেই। সে শুধু নিজের বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চায়। শায়রা নিজের মেয়ের সম্মতিতে খুশি হয়ে বলেন, যাক, অনেকটাই নিশ্চিত হলাম। জাইদ, তোমার কোনো সমস্যা নেই তো? জাইদ কোনো ভনিতা ছাড়াই বলল, না, আমারও আমিনাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আফিফা খান স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যেহেতু পাত্রপাত্রী দুজনেই এই বিয়েতে রাজি, তাহলে আমাদেরও আপত্তির অবকাশ নেই। আশা করি এই বিয়ের মাধ্যমে আমরা নিজেদের শোক কাটিয়ে উঠতে অনেক অংশে সফল হব। সবাই একই সাথে স্বস্তি পায়। আরহাম এগিয়ে এসে জাইদের কাঁধে হাত বুলিয়ে বলেন, আশা করি তুমি সব দিক ভেবেই এই বিয়েতে রাজি হয়েছ। আমিনা এই কয়েক দিনে অনেক গুটিয়ে গেছে। ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তোমায়। এই দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিচ্ছি। জাইদ নিজের বাবাকে আশ্বাস দিয়ে বলে, তুমি কিছু চিন্তা করো না পাপা। আমিনাকে আমি আবার আগের মতো চঞ্চল ও হাসিখুশি জীবনে ফিরিয়ে আনব। বলেই সে আমিনার দিকে তাকায়। আমিনাও তখন জাইদের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়। এদিকে আকাশ এই ব্যাপারটা নিয়ে কিছুটা আগ্রহ দেখায়।
তার বাবার মৃত্যুর শোক এখনও বজায় থাকলেও নিজের বোনের বিয়ের কথা তার মনে আশার সঞ্চার করে। আকাশ বলে ওঠে, আপু, আমার বিশ্বাস এই বিয়েতে তুমি আর জাহিদ ভাই অনেক খুশি হবে। আমিনা নিজের ভাইকে উদ্দেশ্য করে বলে, তাই যেন হয় ভাইও। আরহা তখনও আত্মগ্লানিতে ভুগছিল। তবে এসব কথায় সে কিছুটা স্বস্তি খুঁজে পায় এটা ভেবে যে বিয়ের পর হয়তো বাড়ির পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, তখন সে ধীরে সুস্থে সবাইকে সমস্ত সত্যটা বুঝিয়ে বলতে পারবে। কয়েকদিন পর পুরো বাড়ি আজ সেজে উঠেছে বিয়ের সাজে। আজ জাহিদ ও আমিনার বিয়ে। বেশ ধুমধামভাবেই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে চলছে গায়ে হলুদের প্রস্তুতি। মাশরাফি ও রিয়াসাও এসেছে এই অনুষ্ঠানে। মাশরাফি এসেই আরহার সাথে কথা বলার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আরহা আজও অন্যান্য দিনের মতো চুপচাপ সময় কাটাচ্ছে। এক কোণে মলিন মুখে দাঁড়িয়ে সে। মাশরাফি আরহার পাশে এসে বলে, তোমাকে এভাবে দেখতেই একদম ভালো লাগছে না আরহা। আজ তোমার বড় ভাইয়ের বিয়ে। তোমার তো আনন্দ করার কথা। আরহা মলিন স্বরে বলে, সবার দুঃখের কারণ হয়ে আমি কিভাবে আনন্দ করি মাশরাফি ভাইয়া? তুমি কেন এখনো ওই ঘটনা থেকে বেরিয়ে আসতে পারছ না আরহা? যা হয়েছে তা কেবল একটা দুর্ঘটনা। আমার পক্ষে এটা এত সহজ নয়। আমার প্রতিনিয়ত নিজেকে একজন খুনি মনে হয়। মাশরাফি দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব ভাবনা আর নিজের মনে আসতে দিও না। স্বাভাবিক হবার চেষ্টা করো। আমি চাই তুমি এই গিল্টিনেস থেকে বেরিয়ে এসে একটা নতুন জীবন শুরু করো। সামনে তোমার এইচএসসি পরীক্ষা, এখন যদি তুমি এই শোক থেকে বেরিয়ে না আসো তাহলে তোমার পড়ালেখার উপর খারাপ প্রভাব পড়বে। তোমার ডাক্তার হবার স্বপ্ন তো পূরণ করতে হবে, তাই না? মনে করো, তোমার চাচ্চুও চাইতো তুমি একজন ভালো ডাক্তার হও। আরহা মনে করে আমান খান কিভাবে তাকে সব সময় অনুপ্রাণিত করত ডাক্তার হতে। সে নিজের চোখের জল মুছে বলে, আপনি ঠিক বলেছেন। আমাকে এই শোক কাটিয়ে উঠতে হবে। অতঃপর সে এগিয়ে গিয়ে আমিনার গায়ে হলুদ মাখায়। আমিনার মুখটা এখনও গম্ভীর। আরহা তার গায়ে হলুদ দিয়ে বলে, আশা করি আমার ব্রো তোমার এই কষ্টগুলোর উপশম হতে পারবে। এদিকে রিয়াসার সাথে হঠাৎ করে আকাশের মুখোমুখি দেখা হয়ে যায়। আকাশ রিয়াসাকে দেখেই তাকে পাশ কাটিয়ে যেতে চায়, এমন সময় রিয়াসা বলে ওঠে, আকাশ, আমি দুঃখিত। আকাশ থেমে গিয়ে বলে, কিসের জন্য? সেদিন আমায় তোমার ওসব কথা বলা ঠিক হয়নি। আমি বুঝতেও পারিনি যে আঙ্কেল। পরবর্তীতে সবটা জানার পর ভীষণ গিল্টি ফিল হয়েছে। যা হবার হয়ে গেছে। এখন এসব কথা বলে কি হবে? আমি জানি এখন এসব কথা বলার কোনো মানে হয় না, কিন্তু তবুও নিজের মনের কোণে জমে থাকা অপরাধবোধ দূর করতেই আমি এসব বলছি। যাই হোক, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। মিমের ব্যাপারে কিছু জানো তুমি রিয়াসা? ও এখন কেমন আছে? রিয়াসা দীর্ঘশ্বাস ফেলে বলে, মিমের বিয়ে হয়ে গেছে ওর থেকে দ্বিগুণ বয়সী এক ব্যক্তির স্বামী। বিয়ের পর আর ওর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। জানি না ও কেমন আছে। আন্টির কাছে যতটা শুনেছি খুব একটা ভালো হয়তো নেই। আকাশের মনটা বিষাদময় হয়ে যায়। সে বলে, হয়তো মিম এবং আমার একসাথে পথ চলাটা ভাগ্যে ছিল না। আমি চাইব মিম ওর জীবনের সব কালো মেঘ কাটিয়ে উঠে সুখের দেখা পাক। রিয়াসা বলে, তুমিও জীবনে মুভ অন করো আকাশ। তোমার বাবার স্বপ্নগুলো পূরণ করো। এসব রঙিন নেশায় আর নিজের সময় নষ্ট করো না। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। বলেই আকাশ চলে যায়। আমিনা ও জাইদের বিয়ে সম্পন্ন হল। কুবুল বলার সময় যদিও আমিনা নিজের বাবার কথা ভেবে কান্না করে দিয়েছিল। আমিনার মনে হয়েছিল আজ তার বাবা এখানে থাকলে তাকে সঙ্গ দিতে পারত, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার বাবা তার পাশে নেই। আরহাম এগিয়ে এসে আমিনার মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করো না আমিনা। আমি তো আছি। এখন থেকে আমি তোমার অভিভাবক। এর জায়গা হয়তো আমি কখনো নিতে পারব না, কিন্তু চেষ্টা করব একজন ভালো বাবা হবার। শায়রাও জাইদের হাত ধরে কান্না করে বলে, আমার আমিনাকে তুমি দেখে রেখো জাইদ। আমার হাসিখুশি মেয়েটা হঠাৎ যেন কোথায় হারিয়ে গেল। তুমি ওকে আবার আগের হাসিখুশি জীবনে ফিরিয়ে এনো। এটাই অনুরোধ থাকবে। কিছু সময় পর তাদের বাসর ঘরে পাঠানো হয়। আমিনা তখনও কাঁদছিল। জাইদ এসে আমিনার পাশে তার চোখের জল মুছে দিয়ে বলে, অনেক কেঁদে নিয়েছ পাকা বুড়ি, আর না। আমি তোমার মুখের সেই হারানো চঞ্চলতা ও খুশি দেখতে চাই। আমিনা জাইদের দিকে তাকায়। জাইদ হেসে বলে, আবারও আমাকে জেদি ছেলে বলে ডাকো তো। আমিনা চুপ ছিল। কি হল? জেদি ছেলে। গুড। এবার একটু হাসো। আমিনা হাসার চেষ্টা করো। জাইদ সহসা আমিনাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, তোমাকে খুশি রাখার দায়িত্ব আমি নিয়েছিলাম আমিনা।
আর সেই দায়িত্ব আমি যে কোনো মূল্যেই পূরণ করব। আজ থেকে তোমার সুখের দিন শুরু। আমিনা বলে, আর কখনো আমায় অপমান করবে না তো? কখনো বলবে না তো যে আমি তোমার বউ হিসেবে যোগ্য নই? তুমি বুয়েটিয়ান আর আমি। আমার মতো জেদি ছেলের ভাগ্যে তোমার থেকে ভালো কেউ জুটত না। অন্য কেউ হলে বাসর রাতেই তালাক দিয়ে ভাগত। আমিনা ফিক করে হাসে। এই হাসিটাই সবসময় দেখতে চাই তোমার মুখে, বলেই আমিনাকে কাছে টেনে তার কপালে কিস করে জাহিদ। এরপর ভালোবাসার স্পর্শে ভরিয়ে দেয় তাকে। টু বি কন্টিনিউ। আরহাকে আপনারা কতটা দোষী মনে করেন? আর জাহিদ ও আমিনা কি আদর্শ দম্পতি হতে পারবে? তাদের বিয়ে হওয়া কি ঠিক হল? অসরুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ২৩। আমিনা ও জাহিদের বিয়ের পর দিনগুলো স্বাভাবিকভাবে কেটে যায়। তাদের বিয়ের পর তাদের মধ্যকার দূরত্ব অনেকটাই ঘুচে যায়। আমিনাও বাবার মৃত্যুর শোক থেকে বেরিয়ে কিছুটা স্বাভাবিক হয়। সবার জীবনে অনেক পরিবর্তন আসে। কিন্তু আরহা যেন তখনও অপরাধবোধ থেকে বেরিয়ে আসতে পারে না। তার এখনও মনে হয় যে তার জন্যই তার চাচ্চু মারা গেছেন। এই জিনিসটা তাকে বিন্দুমাত্র শান্তিতে থাকতে দেয় না। এর মাঝে পেরিয়ে যায় ১ মাস। এই ১ মাসে পরিস্থিতি আরও অনেক বদল হয়। আমানের মৃত্যুর শোক এখন অনেকটাই কাটিয়ে উঠেছে সবাই। শুধুমাত্র আরহা ছাড়া সবাই এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে। আরহা আজ রিয়াসার সাথে স্কুল থেকে ফিরছিল। রিয়াসা যদিও কিছুই জানে না আমানের মৃত্যুর ব্যাপারে, বলতে গেলে মাশরাফি ও আরহা ছাড়া এই ব্যাপারে আর কেউই কিছু জানে না। রিয়াসা আরহাকে অমনোযোগী দেখে বলে, কিরে আরহা, তোকে এমন অন্যমনস্ক লাগছে কেন? কিছু দিন থেকেই দেখছি তোর অবস্থা এরকম। আমাকে সবটা খুলে বলতো। আরহা আমতা করে বলে, কই তেমন কিছু না। আমার কেন জানি মনে হচ্ছে তুই কিছু একটা তো লুকাচ্ছিস। আমি তো তোর বান্ধবী। আমার থেকে কিছু লুকাস না। মন খুলে তোর সব কথা আমাকে জানাতে পারিস। তেমন কিছু নেই, আলতো স্বরে বলে আরহা। এমন সময় হঠাৎ করে মাশরাফি তাদের সামনে বাইক এনে থামায়। মাশরাফিকে দেখেই রিয়াসা বলে ওঠে, ভাইয়া তুমি? মাশরাফি আদেশের সুরে বলে, তুই বাসা যা রিয়াসা। আমার আরহার সাথে কিছু জরুরি কথা আছে। রিয়াসা এখন মাশরাফি ও আরহার ব্যাপারটা নিয়ে অনেকটাই নিশ্চিত। তাই সে কোনো প্রশ্ন না করে চুপচাপ চলে যায়। অতঃপর মাশরাফি নিজের বাইকে উঠে আরহাকে বলে, বাইকে ওঠো। আরহা বলে, আমায় বাসা যেতে হবে। উঠো, অধিকারবোধ নিয়ে বলে মাশরাফি। তার আদেশের সুর শুনে আরহা একটু ইতস্তত করে। কিন্তু মাশরাফির চোখের দিকে তাকিয়ে সে আর না করতে পারে না। বাইকে উঠে বসে মাশরাফি বাইক স্টার্ট করে কিছুক্ষণের মধ্যেই আরহাকে নিয়ে এক নিরিবিলি পার্কে এসে পৌঁছায়। আরহা কিছুটা অবাক হয়। মাশরাফি বাইক থামিয়ে আরহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, চলো। পার্কের ভেতরে ঢুকে একটা ফাঁকা বেঞ্চে বসে মাশরাফি। আরহা কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। মাশরাফি তাকে কাছে ইশারা করে। আরহা ধীরে ধীরে এগিয়ে এসে মাশরাফির পাশে বসে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। মাশরাফি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর আরহার দিকে তাকিয়ে নরম গলায় বলে, আরহা, কেমন আছ তুমি? আরহা নিচু স্বরে জবাব দেয়, ভালো। মিথ্যে বলো না আরহা। আমি জানি তুমি ভালো নেই। তোমার চোখ দেখে বোঝা যায় তোমার মনে এখনো অনেক কষ্ট জমে আছে। মাশরাফির কথায় আরহা চুপ করে থাকে। সে মুখ তুলে তাকাতে পারে না। মাশরাফি তার হাতটা আলতো করে ধরে। আরহা চমকে ওঠে, কিন্তু হাতটা সরিয়ে নেয় না। মাশরাফি বলে ওঠে, আরহা, আর কতদিন এভাবে নিজেকে কষ্ট দিবে? আমান চাচ্চুর মৃত্যুটা একটা দুর্ঘটনা ছিল। তুমি এর জন্য কোনোভাবেই দায়ী নও। বিশ্বাস কর, চাচ্চুও হয়তো চাইতেন না তুমি এভাবে সারা জীবন কষ্ট পাও। মাশরাফির কথাগুলো আরহার কানে বাজতে থাকে। তার চোখ ছলছল করে ওঠে, কিন্তু আমার জন্যই তো। আরহা বলতে গিয়ে থেমে যায়। তার গলা ধরে আসে। মাশরাফি আরহার হাতটা আরও শক্ত করে ধরে বলে, না আরহা, তোমার জন্য নয়। ওই টপটা যে তোমার হাতে লেগে পড়বে সেটা তো তুমি জানতে না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। তুমি সেদিন চেষ্টা করেছিলি চাচ্চুকে বাঁচাতে। তোমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তুমি তো তাকে সরে যেতে বলেছিলে, আমি শুনেছি। কিন্তু সবকিছু এত দ্রুত ঘটে গেছে যে কিছুই করার ছিল না। তাহলে কেন নিজেকে দোষ দিচ্ছ? আরহা নিজেকে সামলাতে পারে না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে বল, আমার নিজেকে খুব অপরাধী মনে হয় মাশরাফি ভাইয়া। আমি কিছুতেই এই অনুভূতিটা থেকে বের হতে পারছি না। মাশরাফি এবার আরহাকে কাছে টেনে নেয়। আরহার মাথাটা তার কাঁধে রেখে বলে, আমি জানি খুব কঠিন।
কিন্তু তোমাকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতেই হবে। তুমি যদি এভাবে নিজেকে গুটিয়ে রাখো তাহলে চাচ্চুর আত্মাও শান্তি পাবে না। তিনি তোমাকে হাসিখুশি দেখতে চাইতেন। আরহা চুপ করে মাশরাফির কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। মাশরাফি তার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর আরহা কিছুটা শান্ত হয়। সে মাথা তুলে তাকায়। মাশরাফির চোখে স্নেহ আর ভালোবাসার মিশ্রণ দেখে আরহা অবাক হয়। মাশরাফি আলতো করে আরহার মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে, আরহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার এই কষ্ট দেখে আমারও খুব কষ্ট হয়। আমি চাই তুমি সব ভুলে আবার আগের মতো হয়ে যাও। আমি তোমার পাশে আছি, সবসময় থাকব। তুমি একা নও। মাশরাফির কথাগুলো আরহার মনে এক অন্যরকম শান্তি এনে দেয়। এই প্রথম কেউ তাকে এত আপন করে, এত গভীর ভালোবাসা দিয়ে কথা বল। তার বুকের ভেতরের ভারটা কিছুটা যেন হালকা হয়ে যায়। মাশরাফির চোখের দিকে তাকিয়ে আরহা প্রশান্তি অনুভব করে। এই মুহূর্তে তার মনে হয় সত্যি সে একা নয়। মাশরাফি তার পাশে আছে। আরহা মাশরাফির কাঁধে মাথা রাখে। আরহা কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে জাইদ চিৎকার করে বলে ওঠে, মাশরাফি। আরহা ও মাশরাফি দুজন দূরে সরে যায়। দুজনেই উঠে দাঁড়ায়। জাইদের চোখে যেন আগুন জ্বলছে। আরহা তাকে কিছু বোঝাতে যাবে এমন সময় জাইদ এগিয়ে এসে মাশরাফিকে এলোপাতাড়ি ঘুষি মারতে শুরু করে। আরহা বাধা দিতে চায়। জাইদ বলে, তোর সাহস কিভাবে হলো আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর? আরহা বলে ওঠে, ব্রো ছেড়ে যাও মাশরাফি ভাইয়াকে। জাইদ আরহাকে ধাক্কা দিয়ে দূরে সরায়। এই ঘটনায় মাশরাফি রেগে গিয়ে মাশরাফির কলার ধরে বলে, আমাকে যা করার করো, কিন্তু আরহার সাথে এমন ব্যবহার আমি বরদাস্ত করব না। আমার বোনের প্রতি তোর এত দরদ কেন? কারণ আমি ভালোবাসি আরহাকে। তোর সাহস কি করে হলো? আমার সাহসের কিছু এখনো তুই দেখিসনি। আমি ও আরহা একে অপরকে ভালোবাসি, তাহলে তুই কেন কাবাব মে হাড্ডি হতে চাস? জাইদ বলে, আমার বোন যদি রাস্তার একটি ভিখারিকেও ভালোবাসত তাও আমি মেনে নিতাম, কিন্তু তোকে কখনোই না। আজ এটার একটা ফয়সালা হবে। মাশরাফি বলে, বেশ, আমিও দেখি কি করিস তুই। দুই বাড়ির মানুষের সামনে উপস্থিত আরহা, মাশরাফি ও জাইদ। আরহাম বলে ওঠে, কি হয়েছে জাইদ? তুমি আমাদের সবাইকে আবার রাজীব ভাইদেরও ডেকে পাঠালে কেন এভাবে? জাইদ মাশরাফির দিকে তাকিয়ে বলে, তুই বলবি না আমি? রাজীব হাসান বলে ওঠেন, কি হয়েছে জাইদ? মাশরাফি কি কিছু করেছে? অনেক বড় ভুল করেছে ও, ভালো আঙ্কেল। ও আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখিয়েছে। আরুষি বলে ওঠেন, মানে? ও আরহার সাথে প্রেম করছে মাম্মা। মাশরাফি এবার আরুষি ও আরহামের সামনে গিয়ে বলে, আমি আপনাদের মেয়েকে ভালোবাসি। এটা যদি আমার দোষ হয় তাহলে আমাকে শাস্তি দিন। জাইদ চিৎকার করে বলে ওঠে, এটা অবশ্যই তোর দোষ। আমরা তোর ইতিহাস ভুলিনি। তোর মা মারিয়ার জন্য একসময় আমার মাকে কত কষ্ট, অপমান সহ্য করতে হয়েছে। ভালো আঙ্কেলকেও উনি ফাঁসিয়েছিল। এমন এক চরিত্রহীন মহিলার ছেলে কত ভালো হবে জানা আছে। কথাটা শোনামাত্রই আরুষি এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় জাইদের গালে। জাইদ অবাক স্বরে বলে, মাম্মা, তুমি আমায় মারলে? টু বি কন্টিনিউ। আপনারা কি জাইদকে সমর্থন করেন? আর আরুষি কি জাইদকে থাপ্পড় মেরে ঠিক করল? অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৬৪। জাইদ তার মায়ের হাতে থাপ্পড় খেয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে আরুষি তেজ নিয়ে তাকিয়ে আছে নিজের ছেলের দিকে। তার একটু আফসোস হচ্ছে না জাইদকে এভাবে থাপ্পড় মারায়। জাইদ বলে ওঠে, তুমি আমায় মারলে মাম্মা? হ্যাঁ, মেরেছি। বেশ করেছি একদম। তুমি এটাই ডিজার্ভ করো। মাশরাফিকে তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু ওর মৃত মায়ের সম্পর্কে তুমি যেই মন্তব্য করেছিস তাতে এটা তোমার প্রাপ্য ছিল। আমার তো তোমাকে নিজের ছেলে ভাবতেই লজ্জা করছে। আরহাম এগিয়ে এসে বলে, তোমার মাম্মা একদম ঠিক করেছে। তুমি ভুলে গেছ মারিয়ার মৃত্যুর ঘটনা। সেদিন ও চাইলে আগেই বাস থেকে নেমে যেতে পারত। তাহলে আজ ও আমাদের মাঝেই থাকত। শুধুমাত্র তোমার মাকে একা ছাড়বে না বলে ও বাসে উপস্থিত ছিল। আর যার জন্য ওকে মরে যেতে হয়েছিল। তারপরও তুমি কিভাবে এই কথা বলো? জাইদ হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাজীব হাসান এগিয়ে এসে বলেন, মাশরাফি এই কাজটা ঠিক করেনি, আরহা এখনও অনেক ছোট। আমি মাশরাফিকে বোঝাব এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে। বলেই তিনি মাশরাফির হাত ধরে বেরিয়ে যেতে নেন। এমন সময় আরুষি বলে ওঠেন, দাঁড়ান রাজীব ভাই, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে আমরা সিদ্ধান্ত নেব, তারপর আপনারা এখান থেকে যাবেন। বলেই আরুষি আরহার মুখোমুখি দাঁড়ান।
অতঃপর তাকে প্রশ্ন করেন, তুমি কি মাশরাফিকে পছন্দ করো আরহা? আরহা চুপ থাকে। আর চোখে একবার মাশরাফি তো একবার জাইদের দিকে তাকায়। আরুষি আরহাকে চুপ দেখে বিরক্তির স্বরে বলেন, চুপ করে থেকো না, আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তর দাও। আরহা মনে করে বিগত কিছুদিন ধরে মাশরাফি কিভাবে তাকে সামলাছে। আগে তার মাশরাফির প্রতি আলাদা করে কোনো অনুভূতি ছিল না, কিন্তু সে যেই সময় মানসিকভাবে চরম ভেঙে পড়েছিল তখন মাশরাফি ছিল তার পাশে তাকে সঙ্গ দেয়ার জন্য। এই সময় আরহা মাশরাফির প্রতি মানসিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। তাই সে আর নিজের অনুভূতি গোপন না করে বলে দেয়, হ্যাঁ মাম্মা, আমি ওনাকে পছন্দ করি। জাইদ রাগী চোখে নিজের বোনের দিকে তাকায়। মাশরাফির চোখে মুখে সন্তুষ্টির হাসি। শায়রা খান বলে ওঠেন, কিন্তু আরহা, তোমাদের মধ্যে তো বয়সের একটা পার্থক্য আছে, আর তোমার তো এখনও 1-8 হয়নি। আরহাম বলে ওঠে, কোনো ব্যাপার না। আরহা এবং মাশরাফি যদি একে অপরকে পছন্দ করে তবে আমাদের তাদের এই সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। তবে আরহা আমার একমাত্র মেয়ে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আরহাও তো চায় ডাক্তার হয়ে নিজের পায়ে দাঁড়াতে। তাই আমি চাই না এত জলদি ওর বিয়ে দিতে। মাশরাফি বলে ওঠে, আমি আরহার স্বপ্ন পূরণে ওর পাশেই থাকব আঙ্কেল। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আরুষি বলেন, আমরা তোমার উপর ভরসা করি মাশরাফি। আমরা জানি আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দিলে তুমি ওকে অনেক ভালো রাখবে। আর তাই আমরা তোমাদের এই সম্পর্কটা মেনে নিচ্ছি। মাশরাফি ও আরহা দুজনের মুখেই হাসি ফুটে ওঠে। আরহাম খান বলেন, আরহার 1-8 বছর পূর্ণ হলে আর ও মেডিকেলে চান্স পেলেই আমরা তোমাদের এনগেজমেন্ট এর দিন ঠিক করব। তারপর একদিন ভালো একটা তারিখ দেখে তোমাদের 4 হাত এক করে দেব। জাইদ বলে ওঠে, বাহ, খুব ভালো। আমার বোনের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ সেখানে আমার মতামতের তোয়াক্কা কেউ করছে না। আরুষি বিরক্তির স্বরে বলেন, ওরা একে অপরকে পছন্দ করে, মাশরাফি ছেলে হিসেবে ভালো। তাহলে এখানে আপত্তি করার কি আছে? আমরা তো তোমার মতো ব্যক্তিগত অপছন্দের জের ধরে নিজেদের মেয়ের পছন্দকে হেলাফেলা করতে পারি না। জাইদ বলে, আরহা কি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে গেছে যে এভাবে যার তার গলায় আরহাকে ঝুলিয়ে দেবে? মাশরাফির কি কোনো স্ট্যাবল ক্যারিয়ার আছে? মাশরাফি দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এসব নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। আমি কথা দিচ্ছি, তোমার বোন কখনো বিন্দুমাত্র অভাবে থাকবে না। ওর সব চাহিদা আমি পূরণ করব। রাজীব হাসানও বলেন, মাশরাফির উপর আমার ভরসা আছে, ও নিজের ক্রিকেট ক্যারিয়ারে সফল হবেই। তাছাড়া আমি যা সম্পদ অর্জন করেছি সেসব তো রিয়া ও মাশরাফিরই। তাই ওদের অন্তত অর্থনৈতিক কোনো সমস্যা পোহাতে হবে না। ভালো আঙ্কেল, মাশরাফি আপনার নিজের ছেলে হয়, আপনার পালিত ছেলে। আপনার স্ত্রী, সন্তান কি মেনে নেবে যদি আপনি ওকে নিজের সম্পত্তির ভাগ দিতে চান? আরহাম রেগে বলে, এসব কেমন কথা জাইদ? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমার মেয়ে ও মাশরাফি দুজনেই নিজের ব্যবস্থা করে নিতে পারবে বলে আমার স্থির বিশ্বাস। তাছাড়া আমি তো এখনো মরে যাইনি। আমার মৃত্যুর আগে আমার সম্পত্তি তোমাদের 2 ভাইবোনের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়ে যাব। আরহাকে কখনোই অভাবের মধ্যে দিয়ে যেতে হবে না। মিসেস রুমি এতক্ষণ চুপ ছিলেন। হঠাৎ করে তিনি বলে ওঠেন, মাশরাফিকে আমি জন্ম নাই দিতে পারি, কিন্তু কখনো ওকে রিয়াসার থেকে আলাদা করে দেখিনি। রিয়াসা তো আমার আর ওর আব্বুর থেকেও নিজের ভাইয়াকে বেশি ভালোবাসে। রাজীব যদি নিজের পুরো সম্পত্তিও মাশরাফিকে লিখে দেয় তবুও আমার বা আমার মেয়ের কোনো সমস্যা নেই, এতটা নিচু মানসিকতা আমাদের নেই। মাশরাফি মিসেস রুমির দিকে আবেগঘন চোখে তাকিয়ে বলে, আমার শুধু তোমাদের ভালোবাসা চাই আব্বু, আম্মু। আর কিছু না। আমি নিজের ক্যারিয়ারে সফল হবই। জাইদ আরও কিছু বলতে যাবে এমন সময় আমিনা বলে ওঠে, অনেক হয়েছে জেদি ছেলে। এবার তোমার এসব আজেবাজে কথা বন্ধ করো। নিজের বোনের ভালোবাসার পথে আর বাধা হয়ে দাঁড়িও না। মাশরাফি ভাই অনেক ভালো মানুষ। ওনার জীবনসঙ্গী হলে আরহা অনেক সুখী থাকবে। জাইদ আর কোনো কথা না বলে স্থান ত্যাগ করে। বাকি সবাই নতুন আত্মীয়তা জোড়ার আনন্দে মিষ্টিমুখ করে একে অপরের সাথে কোলাকুলি করে। মাশরাফি ও আরহা একে অপরের দিকে হাসি মুখে তাকায়। কয়েকদিন পর আমিনা নিজের রুমে বসেছিল। বিগত কিছুদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছিল না। কিছু সময় পর জাইদ রুমে প্রবেশ করে। কাভার্ডে নিজের একটা পছন্দের শার্ট খুঁজে না পেয়ে জাইদ আমিনাকে জিজ্ঞেস করে, আমার অফ হোয়াইট শার্টটা কোথায় আমিনা? এখানেই তো রেখেছিলাম। আমিনা উঠে দাঁড়িয়ে শার্টটা খুঁজতে যায়। জাইদকে বলে, সরো, আমি খুঁজে দিচ্ছি। জাইদ সরে দাঁড়ায়। এদিকে শার্ট খুঁজতে গিয়ে হঠাৎ করে আমিনার মাথা ঘুরে যায়। সে গান হারিয়ে লুটিয়ে পড়তে নেয়, এমন সময় জাইদ আমিনাকে আগলে নেয়।
আমিনার এই অবস্থা দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলে, আমিনা, কি হয়েছে তোমার? চোখ খোলো। আমিনাকে দেখতে একজন ডাক্তার এসেছে। আশেপাশে সবাই দুশ্চিন্তাগ্রস্ত চেহারা নিয়ে কথা তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার আমিনাকে চেক করতে থাকে। শায়রা খান অশ্রুসিক্ত চোখে বলেন, হায় আল্লাহ, তুমি আর আমাদের কত পরীক্ষা নেবে? আমার স্বামীকে তো আমার থেকে কেড়ে নিলে। আমার মেয়েটার আবার কি হল? আকাশ নিজের মাকে সান্ত্বনা দেয়। জাহিদ ডাক্তারকে জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার? সব ঠিক তো? ডাক্তার হাসিমুখে বলেন, কংগ্রাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। জাহিদ চরম আশ্চর্য ও খুশি হয়। সে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যেন। আকাশ খুশি হয়ে বলে, আমি মামা হতে চলেছি। আরুষিও নিজের ফুফু হওয়ার খবরে আনন্দিত হয়। তার মিষ্টি হাসি সেই খুশি ফুটিয়ে তোলে। বাড়ির বড়রাও সবাই খুশি। আমিনা ধীরে ধীরে চোখ তুলে তাকায়। জাহিদ তার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারণ আমিনা আজ তাকে তার জীবনের সবথেকে বড় খুশির খবরটা দিয়েছে। টু বি কন্টিনিউ। আপনারা বলুন তো, প্রথম সিজন থেকে এখন পর্যন্ত সকল নায়িকার নাম, তাদের সন্তানদের নাম ও তাদের পেশা। দেখি কার কার মনে আছে। অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৬৫। জাহিদ ও আমিনাকে একান্তে সময় কাটাতে দেওয়ার জন্য বাকি সবাই বেরিয়ে গেল। জাহিদ আমিনার হাত আলতো করে ধরে বলল, আজ আমি অনেক খুশি আমিনা, তুমি জানো না তুমি আমাকে কত বড় একটা খুশির খবর দিয়েছ। আমিনা লাজুক স্বরে বলে, আমি নিজেও অনেক খুশি আমাদের সন্তানের আগমনের খবর পেয়ে। জাহিদ আবেগের সুরে বলল, আমাদের সন্তান? আমি বাবা হব? এটা কি সত্যি আমিনা? আমি যেন বিশ্বাস করতে পারছি না। আমিনা মুচকি হেসে বলল, হ্যাঁ সত্যি, আমাদের জীবনে নতুন একজন আসছে। আমি নিজেও এই অনুভূতির জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। জাহিদ পরম ভালোবাসায় আমিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি জানি আমার কাছে এটা কতটা আনন্দের। তোমাকে ধন্যবাদ আমিনা, এই অসাধারণ উপহারের জন্য। আমিনা জাহিদের দিকে সরাসরি তাকাল। তার চোখে গভীর ভালোবাসা আর দ্বিধা। আমিনা আচমকা বলল, জাহিদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জাহিদ উৎসুক চোখে বলল, বলো। আমি জানি মাশরাফি ভাইয়ের প্রতি তোমার একটা ব্যক্তিগত রাগ আছে। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু জাহিদ, আরহার খুশিটাই কি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নয়? ও মাশরাফি ভাইকে ভালোবাসে, আর মাশরাফি ভাইও ওকে অসম্ভব ভালোবাসে। আমরা যদি ওনার আর আরহার এই সম্পর্কটা মেনে নিই, তাহলে কি আরহার ভবিষ্যৎটা আরও সুন্দর হবে না? মাশরাফি ভাই ভালো মানুষ, উনি আরহাকে সুখী রাখবে। জাহিদ কিছুক্ষণ চুপ করে রইল। আমিনার কথায় যুক্তি ছিল। জাহিদের মাশরাফির উপর একটা ব্যক্তিগত আক্রোশ আছে, কিন্তু মাশরাফি যে মানুষ হিসেবে ভালো এই কথা সেও মানে। তার উপর আরহার চোখে মাশরাফির জন্য ভালোবাসা সে নিজের চোখে দেখেছে। তার বোনের খুশিই তো তার কাছে সবচেয়ে বড়। জাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিক বলেছ আমিনা। আমি এতদিন নিজের ব্যক্তিগত রাগটাকে ওদের ভালোবাসার পথে আসতে দিয়েছি। কিন্তু এখন যখন আমাদের জীবনে নতুন সদস্য আসছে, আমি চাই না এই রাগ আমাদের পরিবারে কোনো নেতিবাচক প্রভাব ফেলুক। আরহার খুশিই আমার কাছে সবার আগে। আমি মাশরাফিকে মেনে নেব আমিনা। আরহার জন্য, আমাদের সন্তানের জন্য, এই পরিবারের সবার জন্য। আমিনার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে জাহিদের হাত আরও শক্ত করে ধরে বলল, ধন্যবাদ জাহিদ। আমি জানতাম তুমি ঠিক সিদ্ধান্ত নেবে। এই খুশির মুহূর্তে আমরা সবাই একসাথে আনন্দ করব, কোনো পুরনো রাগ বা বিদ্বেষ নিয়ে নয়। কিছুক্ষণ পর জাহিদ ও আমিনা ঘর থেকে বেরিয়ে এলো। সবার চোখে মুখে তখনও দুশ্চিন্তার ছাপ। তাদের দেখেই আরহাম এগিয়ে এসে বলল, কি হল রে জাহিদ, আমিনা কেমন আছে? জাহিদ একগাল হেসে বলল, পাপা, আমিনা একদম ঠিক আছে। বরং বলতে গেলে আগের থেকে ভালো আছে। আমরা নিজেদের অনাগত সন্তানের কথা ভেবে খুশি। এছাড়া আমার তোমাদের আরও একটা কথা বলার আছে। শুরুর দিকে আরহা ও মাশরাফির সম্পর্কটা নিয়ে আমার আপত্তি থাকলে এখন আর সেটা নেই। বরং এই সম্পর্কে যদি আমার সিস আরহা খুশি হয় সেটাই আমার কাছে অনেক। আরহা এবার এগিয়ে এসে জাহিদকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ব্রো, আমাদের ব্যাপারটা বোঝার জন্য। জাহিদ নিজের বোনের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার সুখই আমার কাছে সব সিস। ধন্যবাদ দিতে হবে না। দুই ভাইবোনের মধ্যকার বরফ যেন গল। শায়রা খান মিষ্টির ব্যবস্থা করতে বললেন। সবাই একসাথে বসে নতুন অতিথির আগমন নিয়ে গল্প করতে লাগল। জাহিদ ও আমিনা একে অপরের দিকে তাকিয়ে হাসল।
তাদের চোখের তারায় নতুন স্বপ্নের দ্যুতি। এই মুহূর্তটা যেন তাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করল, যেখানে ভালোবাসা আর আনন্দের জয় হল সব অপছন্দ আর অভিমানের ওপর। তারা অনুভব করল, তাদের এই সন্তান শুধু তাদের দুজনের নয়, গোটা পরিবারের নতুন আশার প্রতীক। মাশরাফি ও আরহার ভালোবাসার পাশে এবার জাইদ ও আমিনার জীবনেও নতুন প্রাণের সুর বেজে উঠল। সময় এগিয়ে যেতে চলল নিজের আপন গতিতে। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। আজকের দিনটি অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আজ ছিল আরহার 8তম জন্মদিন। আজকের দিনটা এমনিতে তো বিশেষ ছিল, তবে এই দিনটা আজ যেন আরও বিশেষ, কারণ দুই পরিবার মিলে ঠিক করেছে আজকেই মাশরাফি ও আরহার এনগেজমেন্টটা সেরে ফেলবে। এই জন্য আরহা ভীষণ উত্তেজিত। মাশরাফির মনেও খুশির ঢেউ। আরহা নিজ রুমে লাজুক হয়ে বসে আছে। তার পাশেই আছে রিয়াসা ও আমিনা। আমিনা যেহেতু এখন প্রেগন্যান্ট, তাই সে চুপচাপ বিছানার এক কোণে বসে আছে। রিয়াসা এনগেজমেন্টের সাজে সাজিয়ে দিচ্ছিল নিজের প্রিয় বান্ধবী তথা হবু ভাবিকে। আরহার জন্য খুব সুন্দর একটা নীল গাউন কেনা হয়েছে এনগেজমেন্টের জন্য, এটাই পরবে সে। রিয়াসা আরহাকে সাজিয়ে দিতে দিতে বলল, আমি তো কখনো ভাবতেও পারিনি আরহা, যে আমার বেস্ট ফ্রেন্ড কিনা আমার ভাবি হবে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমি তো তোকে ভাবি হিসেবে পেয়ে ভীষণ খুশি। আরহা লাজুক হাসে। আমিনা আরহাকে দেখে বলে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে আরহা। মাশরাফি ভাই তো তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। আরহা লাজুক স্বরে বলে, ধুর, কি যে বলো না তোমরা। এমন সময় আফিফা খান এসে বলেন, কি গো, তোমাদের হলো? দেখি আমার নাতনিকে কেমন সাজিয়েছ। বাহ, কি চমৎকার লাগছে। আরহা আফিফা খানকে জড়িয়ে ধরে বলে, আমার জন্য দোয়া করো গ্রো অ্যানি, আমি যেন সুখী হতে পারি। আমার দোয়া সবসময় তোমার উপর থাকবে দিদিভাই। মাশরাফি একটা নীল রঙের পাজামা পাঞ্জাবি পরে প্রস্তুত হয়ে নিয়েছে। তাকেও যথেষ্ট সুদর্শন লাগছে। তবুও বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল মাশরাফি। সে চায় না আজকের দিনে তার মধ্যে বিন্দুমাত্র কোনো কমতি থাকুক। মাশরাফি যখন নিজেকে আয়নায় দেখতে ব্যস্ত ছিল, এমন সময় জাইদ এসে তার সামনে দাঁড়ায়। তার মনে আগের মতো মাশরাফির প্রতি কোনো রাগ বা ক্ষোভ কোনো কিছু ছিল না। জাইদ মাশরাফিকে উদ্দেশ্য করে বলে, আর দেখতে হবে না, তোকে যথেষ্ট ভালোই লাগছে। মাশরাফি হেসে বলে, তুই যখন আমার প্রশংসা করছিস তাহলে নিশ্চয়ই আমাকে ভালোই লাগছে। জাইদ এবার খানিক গম্ভীর স্বরে বলে, আমার বোনের এক ফোঁটা অশ্রুর কারণও যদি তুই হোস, তাহলে কিন্তু সেটাই তোর জীবনের শেষ দিন হবে। আমি নিজের বোনকে নিয়ে আসতে দুবার ভাবব না। এমন দিন আশা করি কখনোই আসবে না। দেখা যাক। জাইদ এবার এগিয়ে এলো। হঠাৎ করে তার ফোনে একটি কল এলো। ফোন কল আসতেই সে বলল, কে? আমি হোসেন, আমাকে আপনি চিনবেন না। আপনাকে কিছু দেখানোর ছিল। কি? আসলে আপনার চাচ্চু আমান খানের মাথায় যেদিন ফুলের টপ পড়েছিল, সেদিন আমি নিজের ড্রোন ওড়াচ্ছিলাম আপনাদের এলাকা দিয়ে। আমার ড্রোনে কিছু দৃশ্য ধরা পড়েছে। আমি ভাবলাম পুলিশের সাথে আগে যোগাযোগ না করে আপনাদেরই আগে এটা দেখানো উচিত, কারণ এটা আপনাদের পারিবারিক ব্যাপার। ঠিক আছে, আপনি আপনার লোকেশন দিন, আমি আসছি। To be continue. অসরুজলে বোনা বিয়ে, সিজন 3। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব 66। আরহাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হলো এনগেজমেন্টের স্থানে। আরহা দেখতে এমনিতেই অনেক সুন্দরী। আজ যেন তার রূপ আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আরহা সিঁড়ি দিয়ে নামতেই মাশরাফি অবাক চোখে তাকিয়ে রিল আরহার দিকে। আরহার দিক থেকে সে চোখ ফেরাতেই পারছিল না। আরহা মাশরাফির দৃষ্টি খেয়াল করে লজ্জায় মিয়ে গেল। পাশ থেকে রিয়াসা বলে উঠল, এখনই এত লজ্জা পেলে হবে না মাই ডিয়ার ভাবি। এখনো তো বিয়েই হল না, আসল লজ্জার মুহূর্ত তো এখনো বাকি। আরহা রাগী চোখে তাকাতেই রিয়াসা হেসে ওঠে। অন্যদিকে মাশরাফির বন্ধু আবির তার কাঁধে টোকা দিয়ে বলে, কি ব্যাপার? তোকে দেখে তো মনে হচ্ছে প্রেমে ডুবে হাবুডুবু খাচ্ছিস। সত্যিই হাবুডুবু খাচ্ছি রে। নিজেকে সামলা দোস্ত। এত জলদি যদি প্রেমে হাবুডুবু খাস, তাহলে বিয়ের পর তোর বউ তোকে আঙুলের ইশারায় নাচাবে। আমি ওর ইশারায় নাচতেও রাজি। আবির বুঝল তার বন্ধুকে এসব বুঝিয়ে লাভ নেই, তাই সে আর কিছু বলল না। আরহাকে নিচে নিয়ে আসা হল। বাড়ির বড়রাও সবাই উপস্থিত। আরহাম খান রাজীব হাসানের সাথে কোলাকুলি করলেন। আরুষি, সায়রাও ও মিসেস রুমির সাথে আলাপ বিনিময় করছিলেন। আকাশ আমিনাকে সামলাচ্ছিল। আমিনা জাইদকে কোথাও না দেখে আকাশকে জিজ্ঞেস করে, আচ্ছা জাইদ কোথায়? সবাইকে তো দেখছি, কিন্তু ওনার কোনো দেখা নেই। আকাশ বলে ওঠে,
আরে আজ তো আরহার এঙ্গেজমেন্ট। বড় ভাই হিসেবে জাহিদ ভাইয়ার কত দায়িত্ব। সেসবেই ব্যস্ত আছে। তুমি এত চিন্তা করো না আপু। কি জানি ভাইউ, আব্বুকে হারানোর পর থেকে আমার কেন জানি এই চিন্তার রোগটা বেড়েছে। প্রতি মুহূর্তেই মনে শুধু এই ভয় জেগে ওঠে যে আবার না কাউকে হারিয়ে ফেলি। আকাশ নিজের বোনকে সাহস জুগিয়ে বলে, তুমি চিন্তা করো না আপু। আমাদের সাথে আর খারাপ কিছু হবে না, এখন যা হবে শুধু ভালোই হবে। আকাশের কথায় কিছুটা নিশ্চিত হবার চেষ্টা করলেও পুরোপুরি নিশ্চিত হতে পারে না আমিনা। আফিফা খানও হুইল চেয়ারে অবস্থানরত নির্ঝর খানকে নিয়ে উপস্থিত হন। দুজনেই নিজের নাতনির জীবনের এই গুরুত্বপূর্ণ দিনের সাক্ষী হতে পাওয়ার আনন্দে ভীষণ খুশি। এর মধ্যে আরহাম খান বলে ওঠেন, সবাই যখন এসেই গেছি আমরা তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ নেই। মাশরাফি বাবা, তুমি আরহার সাথে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দাও। আর আরহা, তুমিও রিং নিয়ে তৈরি থাকো। মাশরাফি মাথা নাড়ায়। অতঃপর ধীরে ধীরে এগিয়ে যায় আরহার দিকে। দুজনেই আবেগপ্রবণ চোখে একে অপরের দিকে তাকায়। রাজীব হাসান বলে ওঠেন, জলদি আংটিটা পরিয়ে দাও। মাশরাফি আরহার হাত আলতো করে স্পর্শ করে। দুজনের শরীরেই অদ্ভুত শিহরণ অনুভূত হয় এতে করে। মাশরাফি আরহার অনামিকা আঙুলে আংটিটা পরাতে যাবে এমন সময় আচমকা জাহিদ বলে ওঠে, থেমে যা মাশরাফি। খবরদার আমার বোনকে আংটি পরাবি না। মাশরাফি সহ উপস্থিত সবাই অবাক চোখে তাকায় জাহিদের দিকে। জাহিদ ক্ষিপ্তগতিতে এগিয়ে এসে মাশরাফির কলার চেপে ধরে বলে, আমি কিছুতেই একটা খুনিকে আমার বোনের স্বামী হতে দেব না। জাহিদের কথা শুনে সবাই চমকে ওঠে। আরহাম খান বলে ওঠেন, এসবের মানে কি জাহিদ? কি বলছো তুমি এসব? আমি একদম ঠিক বলছি আব্বু। এই মাশরাফি একটা খুনি। আরহা বলে ওঠে, ব্রো, তুমি ওনাকে ছেড়ে দাও প্লিজ। আমিনাও অস্থির কণ্ঠে বলে, এসব তুমি কি করছো জাহিদ? এসবের মানে কি? তোমরা কেউ কিছু জানো না, তাই হয়তো ভাবছ আমি ঠিক করছি না। সত্যটা জানার পর তোমরাও সব বুঝতে পারবে। আরুষি বলে ওঠেন, মানে কি সত্যর কথা বলছো তুমি? জাহিদ দরজায় তাকিয়ে কারো দিকে ইশারা করে। একজন মধ্যবয়সী যুবক প্রবেশ করে সহসা। বয়স তার ৩-০ কোঠায়। সে আসতেই জাহিদ বলে ওঠে, এবার আপনি সমস্ত ঘটনা সবার সামনে খুলে বলুন। প্রয়োজনে আপনার ড্রোনে রেকর্ড হওয়া দৃশ্যটাও সবাইকে দেখান। হাসান নামের সেই যুবক এগিয়ে এসে বলে, আমার নাম হাসান। আসলে সেদিন আপনাদের বাড়ির সদস্য মিস্টার আমান খান মারা গিয়েছিলেন কাকতালীয়ভাবে। সেদিন আমি এই এলাকা দিয়ে নিজের ড্রোন ওড়াচ্ছিলাম, আর সেই ড্রোনে এমন কিছু দৃশ্য ধরা পড়ে যা অনাকাঙ্ক্ষিত। আসলে ওনার মৃত্যুর মুহূর্তটা আমার ড্রোনে ধরা পড়ে, আর আপনারা নিজেই চাইলে দেখে নিতে পারেন। বলেই হাসান পাশে থাকা একটি ডেস্কের উপর নিজের কম্পিউটার রেখে পেনড্রাইভ ঢুকিয়ে একটা ভিডিও প্লে করে, যেখানে ড্রোনের মাধ্যমে তোলা ফুটেজ দেখা যাচ্ছে। আমান খান বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছেন। ফুটেজের দৃশ্য একটু এগিয়ে যেতেই দেখা যায় মাশরাফি ঠিক সেই সময় একদম ছাদের কিনারায় দাঁড়িয়েছিল। তার ছাদের কিনারাতেও ফুলের টব ছিল। ঠিক এর পরের দৃশ্যে দেখা যায় আমান খানের মাথার উপর একটা ফুলের টব পড়ে যায়। পুরো দৃশ্য দেখে সবাই আঁতকে ওঠে। তবে আরহার কোনো দৃশ্য এই ফুটেজে ছিল না। বাড়ির সবাই বাকরুদ্ধ। জাহিদ বলে ওঠে, দেখলে তো তোমরা সবাই? চাচ্চুর মৃত্যুর সময় মাশরাফি ছাদে ছিল, আর ওর সামনে টবও ছিল। আবার চাচ্চুরও মৃত্যুর কারণ মাথায় টব পড়া। এসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মাশরাফি চাচ্চুকে মেরে ফেলেছে। আরহা বলে ওঠে, না, এটা সত্য নয়। আমি না, আকাশ দুজনেই এবার ক্ষিপ্তভাবে এগিয়ে আসে। আকাশ তো মাশরাফির দিকে মারমুখী হয়ে বলে, বলুন কেন মেরে ফেললেন আমার আব্বুকে? আমার আব্বু আপনার কি ক্ষতি করেছিল? আমিনাও বলে ওঠে, এই ফুটেজে স্পষ্ট যে আমার আব্বুর মৃত্যুর পেছনে মাশরাফি ভাইয়াই দায়ী। তবুও তুমি এটা অস্বীকার করবে আরহা? ভালোবাসায় এতই অন্ধ হয়ে গেছ তুমি যে নিজের চাচ্চুর খুনির হয়েও কথা বলবে? আরহা সিদ্ধান্ত নেয় এবার সবাইকে সব সত্যটা জানাবে। তাই সে বলে ওঠে, তোমরা ভুল করছ, মাশরাফি ভাইয়া কিছু করেননি সেদিন। আরহা আর কিছু বলতে যাবে এমন সময় মাশরাফি ইশারা করে তাকে চুপ হতে বলে, যার দরুন আরহা থেমে যায়। রাজীব হাসান এগিয়ে এসে মাশরাফিকে বলেন, মাশরাফি, তুমি আমাকে সব সত্য খুলে বলো। কি হয়েছিল সেদিন? সত্যিই কি তোমার কারণেই আমান খান মারা গেছেন? মাশরাফি মাথা নাড়ায়। রাজীব হাসান ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন তার গালে। আরহা অবাক চোখে তাকায়। মাশরাফি বলে ওঠে, আমি ইচ্ছা করে কিছু করিনি। সেদিন আমার হাত লেগে। আকাশ মারমুখী হয়ে মাশরাফির কলার চেপে ধরে বলে, আপনি ইচ্ছা করে আমার আব্বুকে মেরেছেন। আপনাকে আমি জেলে দেব।
রিয়াসা এগিয়ে এসে আকাশকে দূরে ঠেলে বলে, আমার ভাইয়া বলল না এটা একটা দুর্ঘটনা। তাহলে কেন তুমি তাকে দোষারোপ করছ? আমিনা বলে ওঠে, যদি দুর্ঘটনাই হবে তাহলে কেন তোমার ভাইয়া এতদিন আমাদের থেকে সব লুকিয়ে গেল? কেন সত্যটা কাউকে জানালো না? জাইদ বলল, আমি থানায় গিয়ে মামলা করব ওর নামে, তাহলেই সব সত্য বের হয়ে আসবে। আরহা আর চুপ থাকতে না পেরে সিদ্ধান্ত নেয় মাশরাফির আপত্তি সত্ত্বেও সব সত্য বলবে। সে বিনা দোষে মাশরাফিকে শাস্তি পেতে দেখতে পারবে না। এমন সময় মাশরাফি হঠাৎ এগিয়ে এসে আরহার কানে কানে বলল, তোমাকে আমার কসম রইল, তুমি কাউকে সত্যটা বলবে না। তোমার জন্য আমি সব দোষ নিজের মাথা পেতে নিতে পারব, কিন্তু অন্যের চোখে তোমায় অপরাধী হতে দেখতে পারন না। To be continue. অসরুজলে বোনাবিয়ে সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ৬৭ আরহা হতবাক হয়ে তাকিয়েছিল মাশরাফির দিকে। অথচ মাশরাফির মাঝে কোনো ভাবান্তর নেই। এর মাঝে জাইদ রাজীব হাসানের উদ্দেশ্যে বলে, ভালো আঙ্কেল, আপনি তো একজন পুলিশ অফিসার, হতে পারে মাশরাফিকে আপনি নিজের ছেলের চোখে দেখেন, কিন্তু আমি জানি আপনি একজন সৎ মানুষ, তাই এবার ওর শাস্তির নিশ্চয়তা আপনাকে দিতে হবে। রাজীব হাসান বলেন, অবশ্যই। মাশরাফি যদি সত্যিই আমান খানের মৃত্যুর সাথে জড়িত থাকে তাহলে ওকে শাস্তি পেতে হবে। আমি নিজে ওকে গ্রেফতার করব। মিসেস রুমি বলে ওঠেন, এসব তুমি কি বলছ? মাশরাফিকে আমি জন্ম দেইনি, কিন্তু ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি। আমি জানব না আমার ছেলে কেমন? তুমি নিজেও জানো ও এমন কিছু করতে পারে না, তবু এসব কথা কিভাবে বলছ? আকাশ চেঁচিয়ে উঠে বলে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তো এই ভিডিওতেই পরিষ্কার হয়ে গেছে। তারপরও কোনো মুখে আপনারা এই খুনিটার হয়ে কথা বলছেন? রিয়াসা আকাশের মুখোমুখি দাঁড়িয়ে বলে, একদম চুপ। আমার ভাইয়া খুনি নয়। আমিও দেখব কে আমার ভাইয়াকে গ্রেফতার করতে আসে। আমি রুখে দাঁড়াব তার পথ। শায়রা খান এমনিতেই নিজের স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন, তার উপর চোখের সামনে এত কাহিনী দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আমার স্বামীর মৃত্যুর ন্যায় বিচার আমি চাই। কিন্তু আগে আমাদের সব সত্য ভালোভাবে জানা দরকার। মাশরাফি কেন আমার স্বামীকে ইচ্ছাকৃত খুনও করবে? ওর সাথে তো আমানের কোনো শত্রুতা ছিল না। আরুষিও তার সাথে সহমত প্রকাশ করে বলেন, হ্যাঁ, সেটাই তো। মাশরাফি কেন শুধু শুধু এমনটা করতে যাবে? এর পেছনে ওর তো কোনো স্বার্থ নেই। আফিফা খান ও নির্ঝর খান ভীষণ দ্বিধায় ভুগছিলেন। মনে মনে ভীষণ আঘাত পেলেও তারা সেটা প্রকাশ করল না। কিন্তু এর মাঝে আরহাম খান বলে উঠলেন, আমি এখন এসব কিছু শুনতে চাই না। মাশরাফি ইচ্ছাকৃত করুক বা অনিচ্ছাকৃত, কিন্তু ওর জন্য আমার ভাই মারা গেছে। তাই ওকে আমি কখনোই নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নিতে পারব না। তাই আমি এই এনগেজমেন্ট ভেঙে দিচ্ছি। আর আমি ওর নামে থানায় মামলাও করব। তারপর বাকিটা আইনের উপর। যদি ওর অপরাধ প্রমাণিত হয় তাহলে ও সেই অনুযায়ী শাস্তি পাবে। আরুষি বলেন, তুমি এভাবে মাথা গরম করো না। ছোটরা সবাই রেগে আছে। আমাদেরই তো এখন পরিস্থিতি সামলাতে হবে, তাই না? আরহাম খান বলে ওঠেন, তুমি কিভাবে এসব কথা বলছো আরুষি? আমার ভাই মারা গেছে, তার মৃত্যুকে আমরা সবাই একটা দুর্ঘটনা ভাবছিলাম, অথচ এখন এসব সত্য সামনে আসছে। তারপরও তুমি আমায় বলছো শান্ত থাকত। দেখো, মাশরাফি তো আমাদের ছেলের মতোই। কোনো কিছু ঠিকভাবে না জেনে ওকে এভাবে ব্লেম করা কি ঠিক? আরহাম চেঁচিয়ে বলে, যদি মাশরাফির জায়গায় আমার জাইদ বা আরহাও থাকত তবুও আমি একই কাজ করতাম। আমার ভাইয়ের খুনি হোক সে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতাম না। বের করে দিতাম তাকে নিজের বাড়ি থেকে। কথাটা শুনেই আরহা আঁতকে ওঠে। সে বুঝতে পারে যে তার বাবা যদি সত্যটা জানতে পারে তাহলে তাকেও ছাড় দিত না। কিন্তু তবুও আরহা সত্যটা বলতে পিছপা হতো না, কারণ সে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে মিথ্যা অপবাদে শাস্তি পেতে দেখতে পারবে না। কিন্তু আজ তার দেয়া কসম যে আরহাকে আটকে দিল। এর মাঝে আমিনা জাইদকে বলে ওঠে, তুমি কিছু একটা করো, আমার আব্বুর খুনিকে আমি শাস্তি পেতে দেখতে চাই। না হলে যে আমি শান্তি পাব না। তুমি চিন্তা করো না আমিনা, এই মাশরাফিকে জেলের ভাত না খাওয়ালে আমার শান্তি নেই। জাইদ এবার মাশরাফির দিকে এগিয়ে গিয়ে বলে, যদি তোর মাঝে বিন্দুমাত্র লজ্জা অবশিষ্ট থাকে তাহলে এখনই এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা কেউ তোর চেহারাও দেখতে চাই না। মাশরাফি এক পলক আরহার দিকে তাকিয়ে বেরিয়ে যায় খান ভিলা থেকে। আরহা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, তুমি কেন এভাবে আমায় কসম দিয়ে আটকে রাখলে? এতে করে আমার ভিতরের গিল্টনেস আরও বেশি বাড়ছে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারব না, কখনোই না। পরের দিন
আরহা সকাল সকাল মাশরাফির সাথে দেখা করার জন্য প্রস্তুত হচ্ছিল। গতকাল রাতে সে ভালো করে দুচোখের পাতা এক করতে পারেনি। মাশরাফিকে কাল থেকে অনবরত ফোন করে চললেও মাশরাফি তার কোনো ফোন কল রিসিভ করেনি। আরহা তাই আর অপেক্ষা করতে চায় না। সে ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির বাইরে পা রাখতে যাবে, এমন সময় হঠাৎ করে জাহিদ এসে তার পথ আটকে ধরে বলে, কোথায় যাচ্ছ তুমি সিস? আরহা কোনো কথা না বলে জাহিদকে পাশ কাটিয়ে যেতে চায়। এমন সময় জাহিদ বলে, নিশ্চয়ই ওই খুনিটার সাথে দেখা করতে যাচ্ছ, তাই না? আরহা বলে ওঠে, প্লিজ ব্রো, এভাবে বারবার ওকে খুনি বলবে না। ও কোনো খুনও করেনি। তাহলে কাল যা যা দেখলাম আমরা সবাই সব কি মিথ্যা ছিল? সব সময় আমরা চোখে যা দেখি তা সত্য হয় না। তাহলে সত্য কি সেটা বলো। ব্রো প্লিজ আমায় যেতে দাও। নাহ, আমি তোমায় যেতে দেব না। এমন সময় আরুষি এসে বলে, জাহিদ ওকে যেতে দাও। মাম্মা তুমিও আমাকে যদি বিন্দুমাত্র সম্মান করো তাহলে আমার কথাটা শোনো, যেতে দাও ওকে। জাহিদ আর কিছু না বলে আরহার পথ ছেড়ে দেয়। আরহা নিজের মায়ের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে রওনা দেয় মাশরাফিদের বাড়ির উদ্দেশ্যে। মাশরাফি ডাইনিং টেবিলে বসেছিল। কাল থেকে রাজীব হাসান তার সাথে কোনো কথা বলেনি। ব্যাপারটা তাকে অনেক কষ্ট দিয়েছে। যদিও মিসেস রুমি এবং রিয়াসা মাশরাফির পাশেই আছে। মিসেস রুমি মাশরাফির মাথায় হাত বুলিয়ে বলে, আমি জানি আমার ছেলে কাউকে খুনও করতে পারে না। এটা একটা দুর্ঘটনা ছিল। তোর আব্বু হয়তো একটু রেগে আছে, কিন্তু আমি জানি উনিও মন থেকে এটাই মানেন। রিয়াসাও বলে, হ্যাঁ, আমার ভাইয়া খুনি হতে পারে না। গোটা দুনিয়ার মানুষ এসে সাক্ষী দিলেও আমি এটা বিশ্বাস করব না। নিজের প্রতি তাদের এত বিশ্বাস দেখে মাশরাফি কিছুটা স্বস্তি পায়। এর মাঝে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। রিয়াসা বলে, এত সকালে কে এলো? মিসেস রুমি বলেন, আমি গিয়ে দেখছি। মিসেস রুমি দরজা খুলেই আটকে ওঠেন। কারণ বাইরে পুলিশ দাঁড়িয়ে। তিনি অবাক স্বরে বলেন, আপনারা? আমরা মাশরাফি হাসানকে গ্রেফতার করতে এসেছি। ওনার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং শক্ত এভিডেন্সও আছে, যার দরুন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। বলেই তারা ভেতরে ঢুকে পড়ে। রিয়াসা পুলিশকে দেখেই নিজের ভাইকে আগলে দাঁড়িয়ে বলে, খবরদার আর এক পাও সামনের দিকে এগোবেন না। আমি বেঁচে থাকতে আমার ভাইয়াকে গ্রেফতার করতে পারবেন না আপনারা। এমন সময় রাজীব হাসান চলে আসেন সেখানে। তাকে দেখেই রিয়াসা বলে ওঠে, আব্বু দেখো না, এনারা ভাইয়াকে গ্রেফতার করতে এসেছে। তুমি কিছু বলো এনাদের। ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও রিয়াসা। তুমি সরে যাও। একজন আইনের রক্ষক হিসেবে আমিও চাই দোষী যেন শাস্তি পাক, সে যেই হোক না কেন। আব্বু! পুলিশ মাশরাফির হাতে হাত করা পড়ায়। এমন সময় আরহা সেখানে এসে বলে, দাঁড়ান অফিসার, এভাবে ওনাকে গ্রেফতার করবেন না। উনি আসল দোষী নয়। তাহলে কে আসল দোষী? আরহা এগিয়ে আসে। মাশরাফির সামনাসামনি দাঁড়ায়। মাশরাফি ধীর স্বরে বলে, যদি তুমি সত্যটা সবাইকে বলো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। আরহা বলতে গিয়েও থেমে যায়। To be continue. অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৮টি। আরহা অবাক চোখে মাশরাফির দিকে তাকিয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল মাশরাফির ভালোবাসা তার জন্য কতটাই না অম্লিন, যে এই পরিস্থিতিতেও মাশরাফি নিজের কথা না ভেবে শুধু আরহার কথা ভাবছে। আরহার চোখে জল চলে এলো। মাশরাফিকে আরহার সামনেই হাতে হাতকড়া পরিয়ে নিয়ে গেল পুলিশ। আরহা কাঁদতে লাগল। মাশরাফি যাওয়ার আগেও আরহাকে ইশারা করে চুপ থাকতে বল। মাশরাফিকে নিয়ে যাবার পরই রিয়াসা এগিয়ে এলো। সে এসেই আরহাকে বলল, আরহা, তুই তো আমার ভাইয়াকে বিশ্বাস করিস, তাই না? তুই তো জানিস ভাইয়া এমন কিছু করতে পারে না। তাহলে তোর পরিবারকে বল না আমার ভাইয়ার উপর থেকে এসব মামলা তুলে নিতে। আমার ভাইয়ের পুরো ক্যারিয়ার যে ধসে যাবে এমন কিছু হলে। ও একজন উঠতি ক্রিকেটার ছিল, অথচ এসব স্ক্যান্ডালে নাম জড়িয়ে নিজের ক্যারিয়ারের হুমকি তৈরি করল। আরহা বুঝতে পারে না সে কি বলবে। এর মধ্যে রাজীব হাসান এগিয়ে এসে বলেন, আইন আইনের মতোই চলবে, এতে আমাদের কষ্ট হলেও কিছু করার নেই রিয়াসা। ভালো এটাই হবে যে তুমি বাস্তবতা মেনে নাও। এর মধ্যে আরহা রিয়াসার হাত আলতো করে স্পর্শ করে বলে, তুই একদম চিন্তা করিস না রিউ। আমি মাশরাফি ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। ওনার উপর আসা সমস্ত অভিযোগ মিথ্যা, এটা প্রমাণ করে আমি ওনাকে জেলের বাইরে নিয়ে আসবই। বলেই আরহা আচমকা বেরিয়ে যায়। মিসেস রুমি রিয়াসার হাত ধরে বলে, চলো আমরাও থানায় যাব। তোর আব্বুর মতো আমি পারব না এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে। এদেশের আইনের উপর আমার কোনো ভরসা নেই।
এদেশে যেখানে লাখ লাখ আসল অপরাধী মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেখানে আমার নিরপরাধ ছেলে বিনা অপরাধে শাস্তি পাবে, আমি মা হিসেবে কোনোভাবেই সেটা মেনে নেব না। মাশরাফি আমি জেল থেকে বের করে আনবই, বলেই তিনি রিয়াসাকে নিয়ে বেরিয়ে যান। রাজীব হাসান ভীষণ অসহায় বোধ করতে থাকেন। এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তিনি পড়েছেন উভয় সংকটে। আরহা রাস্তা দিয়ে অমনোযোগী হয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। আরহা অন্যমনস্ক হয়েই ফোনটা রিসিভ করে। বিপরীত দিক থেকে এক পুরুষালী কণ্ঠস্বর বলে ওঠে, নিজের প্রেমিককে চোখের সামনে বিনা অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হতে দেখে কেমন লাগল তোমায়? নিশ্চয়ই ভালো লাগেনি। তুমি কি চাও যে তোমার প্রেমিক আবার জেলের বাইরে আসুক? কে আপনি? আর কি বলছেন এসব? আমি কে, কি চাই সব প্রশ্নের উত্তর তুমি পাবে। পরবর্তী মেসেজে যেই ঠিকানাটা পাঠাচ্ছি চুপচাপ সেখানে চলে আসো। আর একদম দেরি করবে না, বলেই ফোনটা কেটে দেয়। হ্যালো, হ্যালো। আরহা আর কোনো জবাব পায় না। একটু পরেই তার ফোনে মেসেজে ঠিকানা পাঠানো হয়। আরহা পরে বিরাট সংশয়ে। সে আনমনে বলে, কি করব এখন আমি? এই ঠিকানায় যাওয়া কি ঠিক হবে? কিন্তু না গিয়েও যে উপায় নেই। কে এভাবে মাশরাফি ভাইয়াকে ফাঁসালো সেটা আমায় জানতেই হবে। জাহিদ সমানে পায়চারি করে চলেছে। এমন সময় আরুষি ছুটে এসে বলে, এসব আমি কি শুনলাম জাহিদ? তোমরা বাবা ছেলে থানায় গিয়ে নাকি মাশরাফির নামে মামলা করে এসেছ, যার দরুন ওকে গ্রেফতার করা হয়েছে। এসব কি শুরু করলে তোমরা? জাহিদ বলে, যা করেছি একদম ঠিক করেছি মাম্মা। চাচ্চুর খুনিকে উচিত শাস্তি পেতেই হবে। তুমিই উস্কেছ তোমার পাপাকে, তাই না? কেন এসব ছেলেমানুষি করছ? মাশরাফির উপর তোমার পূর্বের ক্রোধ মেটানোর জন্যই কি এসব করছ? একবারও নিজের বোনের কথা ভাবছ না তুমি? প্রতিশোধের নেশায় এত অন্ধ হয়ে গেছ। তোমার বোন সকাল সকাল সেই যে মাশরাফির সাথে দেখা করতে বেরিয়েছে এখনো ফেরেনি। সে খেয়াল আছে তোমার? এমন সময় আকাশ সেখানে এসে বলে, জাহিদ ভাইয়া যা করেছে একদম ঠিক করেছে বড় আম্মু। আমি তো বুঝতে পারছি না, তোমরা মামে ওই খুনিটার হয়ে কেন এত কথা বলছ? যদি আমার আব্বুর জায়গায় বড় আব্বু থাকত তাহলেও কি এভাবে ওকে সাপোর্ট করতে পারতে? এমন সময় সায়রা সেখানে এসে আকাশকে চোখ রাঙিয়ে বলে, মুখ সামলে কথা বল আকাশ। কাকে কি বলছিস তুই? উনি তোর বড় আম্মু হন। এক্ষুনি ক্ষমা চা। আমি ভুল কিছু বলিনি আম্মু, তাই কারো কাছে ক্ষমা চাইতে পারব না। আর বাকিদের কথা না হয় বাদ দিলাম, তুমি কিভাবে ওই মাশরাফির হয়ে কথা বলছ? আব্বুর শোক বেমালুম ভুলে গেলে? নিজের স্বামীর খুনির হয়ে কথা বলতে লজ্জা করছে না তোমার? আফিফা খানও সেখানে চলে আসেন। একেই নিজের সন্তান শোক, তার উপর নিজের নাতিদের এমন জঘন্য ব্যবহার তার মন বিষিয়ে তোলে। তিনি এগিয়ে এসে আকাশের গালে ঠাস করে থাপ্পড় মারেন। আকাশ অবাক হয়ে বলে, তুমি আমায় মারলে দাদি? হ্যাঁ, মারলাম। এতক্ষণ শুধু এটা ভেবে চুপ ছিলাম যে তুমি যা করছ সেটা নিজের বাবার শোকে, কিন্তু এখন যেটা করছ তা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নিজের বড় আম্মু, নিজের মা, কাউকেই তুমি ছাড় দিচ্ছ না। জিভ খুব বড় হয়ে গেছে, তাই না? নিজের বিধবা মায়ের সাথে আর একবার শুধু এই সুরে কথা বলে দেখো, তোমার জিভ আমি টেনেছিড়ব। এমন সময় আমিনা সেখানে এসে আকাশকে বলে, আকাশ, তুই চুপ থাক। থানায় মামলা করা হয়েছে তো বাকিটা দেখা যাবে। এখন নিজেদের মধ্যে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আরহা মেসেজে পাঠানো ঠিকানায় এসে হাজির হল। কিন্তু সেখানে কেউ ছিল না। কিছু সময় অপেক্ষা করার পর হঠাৎ করে সে কারো পায়ের শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে হতবাক স্বরে বলে, আপনি? হাসান একটা শয়তানি হাসি দিয়ে এগিয়ে আসে। আরহা বলে, তার মানে আপনি আছেন এসবের পেছনে? কিন্তু কেন? কেন এভাবে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করলেন? হাসান বলল, ঝামেলার তো এখনো কিছুই দেখোনি তুমি সুইটহার্ট। আসল ঝামেলা এখনো বাকি আছে। হাসানের গলায় সুইটহার্ট শব্দটা শুনে আরহা আরও বেশি চমকে ওঠে। তুমুল চমকের সুরে বলে, তার মানে আপনি সেই লোক যে আমায় ফোন করে বিরক্ত করত, আমায় অশ্লীল চিঠি পাঠাত? এই তো, একদম ঠিক ধরেছ। সবকিছু তো তোমাকে পাওয়ার জন্যই আমি করেছি সুইটহার্ট। সেদিন তো তোমাকে দেখার জন্যই ড্রোন ওড়াচ্ছিলাম। ড্রোনের মাধ্যমে তোমার উপর নজরদারি করাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য। আর দেখো আমার সৌভাগ্য, সেই ড্রোনে এমন কিছু ধরা পড়ে যা আজ আমাদের এই পরিস্থিতিতে নিয়ে এলো। এতদিন আমি তবু চুপ ছিলাম, কিন্তু যখন দেখলাম পাখি হাতছাড়া হতে চলেছে তখন তো আমায় ব্যবস্থা নিতেই হতো। বলেই আরহার শরীরে বাজেভাবে স্পর্শ করতে চায়। আরহা ঘৃণাভরে সরে দাঁড়িয়ে বলে, কি চান আপনি? হাসান একটা গা জ্বালানি হাসি দিয়ে বলে, এই তো সঠিক পথে এসেছ।
আমি তোমাকে চাই সুইটহার্ট। শুধু তোমাকে। তোমার এই ইচ্ছা কখনো পূরণ হবে না। আমার মন প্রাণ জুড়ে কেবল মাশরাফি ভাইয়া আছেন। জানতাম তুমি এত সহজে রাজি হবে না। তাই তো তোমায় এখানে ডাকা। আপাতত আমি মাশরাফিকে ফাঁসিয়েছি, কিন্তু আসল ফুটেজটাও কিন্তু আছে আমার কাছে, যেটা আমি গোপন রেখেছি সবার কাছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমার জন্যই তোমার চাচ্চু মারা গেছে। তুমি কি চাও সেটা আমি প্রকাশ্যে আনি? আপনি আমায় ব্ল্যাকমেইল করছেন। ধরো তাই। যদি তুমি আমায় বিয়ে করতে না চাও তো আপনার যা করার আপনি করুন। আমি ভয় পাই না। কোনো কিছুর বিনিময়ে আমি রাজি হব না। বলেই সে হাসানের মুখে থুথু ছিটায়। হাসান রেগে বলে, কাজটা ভালো করলে না। এবারের ফল পেতে প্রস্তুত হও। To be continue. অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৬৯। আরহা থানায় এসে বসে আছে মাশরাফির সাথে দেখা করার জন্য। কিন্তু পুলিশ সদস্যরা তাকে মাশরাফির সাথে দেখা করতে দিতে নারাজ। আরহা তাদের সামনে হাজারবার অনুরোধ করার পরেও পুলিশ অফিসারদের মন গলে না। আরহা হতাশ হয়ে থানার সামনেই বসে পড়ে বলে, আমাকে যতক্ষণ অবধি না আপনারা ওনার সাথে দেখা করতে দিচ্ছেন ততক্ষণ আমি এখানেই বসে থাকব। পুলিশ অফিসার বলেন, দেখুন, এভাবে দেখা করার কোনো নিয়ম নেই। একটু আগেই মিস্টার মাশরাফি হাসানের মা বোন এসে ওনার সাথে দেখা করে গেছে। এখন আর নতুন করে কারো সাথে দেখা করার সুযোগ দেয়া সম্ভব না। আরহা কিছু বলতে যাবে এমন সময় রাজীব হাসান থানায় চলে এলেন। রাজীব হাসানকে দেখেই পুলিশ অফিসার স্যালুট জানালেন। আরহা এগিয়ে গিয়ে রাজীব হাসানের সামনে হাত জোর করে বলল, আঙ্কেল, দয়া করে আমার সাথে একবার মাশরাফি ভাইয়ার দেখা করার ব্যবস্থা করে দিন। আমার ওনার সাথে অনেক জরুরি কথা আছে। তুমি বাড়ি ফিরে যাও আরহা। প্লিজ, আঙ্কেল, আমাকে শুধু একবার ওনার সাথে কথা বলতে দিন। ওনার সাথে কথা না বলে আমি যাব না। আমি কথা দিচ্ছি, বেশি সময় কথা বলবো না। রাজীব হাসান হার মানেন। বেশ, যাও মাশরাফির সাথে দেখা করে এসো। তোমাকে ৫ মিনিট দিলাম কথা বলার জন্য। আরহা আর অপেক্ষা না করে দ্রুত দৌড়ে যায় কারাগারের ভেতর। মাশরাফির জেলের সামনে দাঁড়িয়ে বলে, মাশরাফি ভাইয়া। মাশরাফি মাথা তুলে আরহাকে দেখে অবাক হয়। উঠে দাঁড়িয়ে বলে, আরহা, তুমি এখানে কেন এলে? আরহা ক্রন্দনরত স্বরে বলে, আপনার সাথে আমার অনেক জরুরি কথা আছে মাশরাফি ভাইয়া। তুমি কাউকে কিছু বলোনি তো? দেখো, আমি সব সামলে নেব, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না। আমি আর এসব লুকিয়ে রাখতে পারছি না মাশরাফি ভাইয়া। তাছাড়া আজ যা হলো, যে সত্য আমি জানতে পারলাম তারপর তো আরও নয়। মাশরাফি অবাক হয়ে জানতে চায়, কি হয়েছে আজ? আরহা হাসানের সাথে তার সমস্ত কথোপকথনের কথা খুলে বলে মাশরাফিকে। সব শুনে মাশরাফি বলে, তুমি হাসানের শর্ত মেনে নাও আরহা। আরহা বিস্ফোরিত চোখে তাকায়। চেঁচিয়ে উঠে বলে, পারব না আমি। কি ভেবেছেন কি আপনি? একেই আমার জন্য মিথ্যা অপবাদ স্বীকার করে নিয়েছেন আপনি। আমাকেও কসম দিয়ে আটকে রেখেছেন। আর এখন চাইছেন আমি ওই হাসানকে বিয়ে করি। এটাই তোমার জন্য ভালো হবে আরহা। যদি সব সত্য সামনে আসে তাহলে তোমার পরিবার তোমায় দূরে ঠেলে দেবে। যা হবার হয়ে যাক, আমি কোনো কিছুর পরোয়া করি না। ওই হাসানকে বিয়ে করার থেকে তো পরিবার থেকে আলাদা হওয়াও ঠিক আছে। এবার আমি সবার সামনে সব সত্য বলব। তাতে যে যাই বলুক। পাগলামো করো না আরহা। পাগলামো আমি না, আপনি করছেন। আমি আগেই সবাইকে সব সত্য বলে দিতে চেয়েছিলাম, শুধু আপনার জন্য পারিনি, কিন্তু এবার আর নয়। এবার আমি সবাইকে সব সত্য বলব। কি হবে এতে? সর্বোচ্চ সবাই আমাকে পর করে দেবে। তারপর আপনি আছেন তো আমাকে আপন করে নেয়ার জন্য, তাই না? আমাকে আগলাতে পারবেন না আপনি। আমি বুঝতে পারছি আরহা। আচ্ছা, তুমি কোনো হাটকারী সিদ্ধান্ত নিও না। একটু সময় দাও, আমি সব ঠিক করার ব্যবস্থা করছি। আপনি এখানে জেলে বসে কিভাবে সব ঠিক করবেন? আমি এখান থেকে ফিরেই সবাইকে সব সত্য বলব। হাসান সবাইকে সব জানানোর আগে আমি বলে দেয়াই ঠিক হবে। কারণ হাসানের মাধ্যমে সবাই যদি সত্যটা জানে তাহলে আমাকে আরও বেশি ভুল বুঝবে। শোনো, তোমার এখনই কাউকে কিছু বলার দরকার নেই। আমি আব্বুর সাথে কথা বলে দেখছি কিভাবে সবকিছু ম্যানেজ করা যায়। তুমি আমায় কথা দাও, এখনই কাউকে কিছু বলবে না। আরহা কিছু বলতে যাবে এমন সময় একজন পুলিশ এসে বলে, আপনার কথা বলার সময় শেষ। চলে আসুন। আরহা মাশরাফির দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে চলে আসে। আরহা বাসায় ফিরে সরাসরি নিজের রুমে এসে টেবিলে বসে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। এমন সময় মাথায় কারো স্পর্শ অনুভব করে মাথা তুলে তাকায়। তাকাতেই নিজের মাকে দেখে চোখের জল মোছে।
আরুষি নিজের মেয়েকে এভাবে কাঁদতে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আরহা, আমি তোমার মা। আমার থেকে তোমার চোখের জল লুকানোর প্রয়োজন নেই। আরহা আরুষিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি মাম্মা। আমাকে তোমরা ক্ষমা করবে তো? আরুষি আরহাকে আগলে নিয়ে বলেন, সন্তানেরা তো ভুল করবেই। আমাদের বড়দের তো তাদের ভুল শোধরানোর সুযোগ দিতে হবে। তুমি আমায় সবটা খুলে বলো আরহা। আর কেউ তোমার পাশে না থাকলেও তোমার মাম্মা তোমার পাশে থাকবে, কথা দিলাম আমি। আরহা যেন এবার একটু ভরসা পায়। সে নিজের মাকে সব সত্য বলতে উদ্যত হয়, মাম্মা, আসলে চাচুর মৃত্যুর জন্য মাশরাফি ভাইয়া দায়ী নয়। মানে? তাহলে কে দায়ী? আমি দায়ী। চাচ্চু আমার জন্য মারা গেছে। আরহার কথা শুনে আরুষি বিস্ফোরিত চোখে তাকান। বলে ওঠেন, এসব কি বলছো তুমি? হ্যাঁ মাম্মা, ঠিক বলছি আমি। কিন্তু বিশ্বাস করো, আমি স্বেচ্ছায় কিছু করিনি। আমার হাত লেগে। আরহার কান্নার মাত্রা বাড়ে। আমাকে বাঁচাতে মাশরাফি ভাইয়া সব দোষ নিজের উপর নিয়েছে। ওনার কোনো দোষ নেই। আরহা আরুষির হাত শক্ত করে ধরে বলে, ভয় পেও না, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে কিছু করনি। কিন্তু এই সত্যটা এভাবে এতদিন গোপন রেখে তুমি ঠিক করনি। এখনই চলো, সবার সামনে সব সত্যটা বলবে। আমি সবাইকে বুঝিয়ে বলবো সবটা। আরহা আরুষির সাথে যেতে উদ্যত হয়। এমন সময় হঠাৎ ক্ষিপ্ত বেগে আরহার রুমে প্রবেশ করে আমিনা। তাকে এভাবে আসতে দেখে আরহা এবং আরুষি দুজনেই অবাক হয়। আমিনা ক্ষিপ্ত বাঘিনীর মতো ছুটে এসে আরহাকে আরুষির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে তাকে থাপ্পড় মারে। আরহা আরুষি দুজনেই হতবাক। আরহা বলে ওঠে, আমিনা আপু। আমিনা চেঁচিয়ে বলে, চুপ, তোর মতো খুনির মুখে আমি আপু ডাক শুনতে চাই না। তুই আমার আব্বুর খুনি। এমন সময় সায়রা সেখানে ছুটে আসে। এসেই বলে, আমিনা, কি করছিস এসব? আমিনা আরহার হাত ধরে টানতে থাকে। আর সবাইকে উদ্দেশ্য করে বলে, নিচে এসো তোমরা। আজ সবার সামনে এই খুনিটার পর্দাফাশ হয়ে যাক। বলেই সে আরহাকে অমানুষের মতো হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে যেতে থাকে। সায়রা ও আরুষি পিছন পিছন যেতে থাকেন। আরুষি বলেন, আমার কথাটা শোনো, আমিনা। কিন্তু আমিনা কারো কথা শোনে না। নিচে জাইদ, আকাশ এবং আরহাম ছিল। আমিনা আরহাকে এভাবে নিয়ে আসতে দেখে জাইদ রেগে আমিনার সামনে দাঁড়িয়ে বলে, হচ্ছেটা কি আমিনা? ছাড়ো আমার সিসের হাত। ওর সাথে এমন করছো কেন? আমিনা চেঁচিয়ে বলে, একটা খুনির সাথে এর থেকে কত ভালো ব্যবহার করব। মুখ সামলে কথা বলো। আমার বোন খুনি মানে? কি বলছো এসব? আমিনা নিজের ফোন বের করে একটা ভিডিও প্লে করে সবাইকে দেখাতে থাকে। আর বলে, এই ভিডিওটা হাসান নামের ওই লোকটা আমায় পাঠিয়েছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাশরাফি ভাইয়া না, আরহাই আমার বাবার খুনি। মাশরাফি ভাইয়ার বেলায় তো তুমি সবাই এক চুলো ছাড় দাওনি। এবার দেখি নিজের বোনের বেলায় তুমি কি করো। জাইদ বলে ওঠে, এটা হতে পারে না। এই ভিডিও নকল। আমার সিস নি নয়। To be continue. অসরুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ৭০। আরহা সবার সামনে মাথা নত করে দাঁড়িয়ে। সে জানত এই সত্য একদিন সামনে আসবে। তাই তো সবাইকে নিজে থেকে সবকিছু বলতে চাইছিল। কিন্তু এভাবে হঠাৎ করে সব সত্য যে সামনে চলে আসবে সে ভাবেনি। এখন কিভাবে সবার চোখে চোখ রাখবে সে? জাইদ এগিয়ে এসে আরহার সামনে দাঁড়ায়। আরহার কাঁধে হাত রেখে বলে, তুমি সবাইকে সত্যটা বলো সিস। এসব কিছু মিথ্যা, তাই না? আমি জানি আমার বোনও এসবে জড়িত থাকতে পারে না। ও কেন শুধু শুধু চাচ্চুকে মারতে চাইবে? চাচ্চুকে কত ভালোবাসত ও। আরহা কিছু বলে না। সায়রাও বলেন, আরহা, আমি জানি তুমি কিছু করনি। তোমার চাচ্চুকে তুমি মারতে পারো না, সবাইকে সব সত্যটা বলে দাও। আকাশ চেঁচিয়ে উঠে বলে, তোমরা বুঝতে পারছ না, ওর এই নির্বতাই ওর সম্মতির লক্ষণ দিচ্ছে। জাইদ আকাশকে চোখ রাঙিয়ে বলে, তুই ছোট ছোটর মতো থাক। আমার সিস এসবে জড়িত নয়। ও এখনই নিজের মুখে সব সত্য বলবে, দেখে নিস। আর ওই মাশরাফি তো নিজের দোষ স্বীকার করে নিয়েছে। এখন নিশ্চয়ই এসব কিছু নতুন চাল। সিস, তুমি কিছু বলছ না কেন? সমস্ত সত্যটা বলো সবাইকে। আরহা কান্নারত স্বরে সায়রার দিকে তাকিয়ে বলে, চাচি, তুমি আমায় বিশ্বাস করো, আমি চাচ্চুকে। সায়রা বলেন, আমি জানি তোর চাচ্চু তোকে কত ভালোবাসত। তুইও তো তোর চাচ্চুকে নিজের বাবার পরের স্থান দিয়েছিলি। তাকে কেন মারবি তুই? এসব কিছু মিথ্যা। আরুষি কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি এমন যে বলার সুযোগই পাচ্ছিল না। আমিনা বলে, আরহা, তুমি বলো এই ভিডিওটা কি মিথ্যা?
আমার বাবার মৃত্যুর জন্য কি তুমি দায়ী নও? আরহা চোখ বন্ধ করে বলে ওঠে, এই ভিডিওটা সত্য কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছা করে চাচুর মাথায় ফুলের টব ফেলিনি। ওটা তো আমার হাত লেগে। আরহার কথা শেষ হবার আগেই আমিনা এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি থাপ্পড় মারতে থাকে। আর বলে, খুনি, তুমি একটা খুব বনি, আমার বাবাকে মেরে ফেলেছ তুমি। তোমারও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। বলেই আরহার গলা চেপে ধরে। জাইদ এগিয়ে এসে আমিনাকে আরহার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আরহা ছুটে সায়রার কাছে গিয়ে বলে, চাচি, তুমি তো আমায় বিশ্বাস করো আমি সত্যি ইচ্ছা করে কিছু করিনি। জাইদ বলে, তাহলে মাশরাফি কেন নিজের ঘাড়ে সব দোষ নিল? সত্যটা আমাদের বলো সিস। উনি আমাকে বাঁচানোর জন্যই সব দোষটা নিজের ঘাড়ে নিয়েছিলেন। উনি কিছু করেননি ভাইয়া। আরহাম খান এতক্ষণ চুপ ছিলেন। এবার তিনি এগিয়ে এসে রাগী গলায় বলেন, এতদিন ধরে সত্যটা কেন তুমি আমাদের থেকে লুকিয়েছ আরহা? বিনা অপরাধে মাশরাফি এত শাস্তি পেলে তখনও তুমি চুপ ছিলে। এত স্বার্থপর তুমি। পাপা, বিশ্বাস করো, আমি সব সত্যটা অনেক আগেই তোমাদের জানাতে চেয়েছিলাম। কিন্তু মাশরাফি ভাইয়া আমায় সবটা গোপন রাখতে বলেছিল। উনি ওনার কসম দিয়েছিল। উনি চাননি তোমরা সবাই আমায় ভুল বোঝো। আকাশ রাগী স্বরে বলে, তোমার মতো খুনিকে ভুল বোঝার কি আছে? এতদিন ধরে আমি নিজের বাবার খুনির সাথে এক ছাদের তলায় থেকেছি, এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। জাইদ বলে ওঠে, আরহা তো বলল, ও ইচ্ছা করে চাচুকে মেরে ফেলেনি, আর না ইচ্ছা করে এতদিন সত্যটা লুকিয়েছে, তাহলে কেন তোমরা সবাই ওকে এভাবে দোষারোপ করছ? আমিনা বলে, এই যুক্তি তোমার মাশরাফি ভাইয়ার বেলায় কোথায় ছিল জাইদ? তখন তো ওনার কোনো কথা না শুনেই থানায় গিয়ে মামলা করে এলে। তাহলে নিজের বোনের বেলায় কেন ছাড় দিচ্ছ? এখন কেন তোমার গলার স্বর বদলে গেছে? আমিনা, আরহা, আমার বোন। আমরা সবাই ছোটবেলা থেকে ওকে নিজের চোখে বড় হতে দেখেছি। ও যে এমন কিছু করতে পারে না সেটা তুমিও জানো। না, আমি কিছু জানি না। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত সত্য তো এটাই যে আরহার জন্যই আমার আব্বু মারা গেছেন। আর ওকে আমি নিজের চোখের সামনে যত দেখব ততই বেশি করে মনে পড়ে যাবে যে ওর জন্যই আমার আব্বু আমাদের মাঝে নেই। তাই ওকে আমি মেনে নিতে পারব না। বলেই সে আরহাম খানের সামনে গিয়ে বলে, বড় আব্বু, তুমি তো বলেছিলে যে তোমার ভাইয়ের খুনিকে তুমি উচিত শাস্তি দেবে। সে যদি তোমার সন্তান হয় তাও ছাড় দেবে না। তাহলে এবার সেই কথা রাখো। আর যদি না রাখো তাহলে বলে দাও, আমি অন্তত নিজের বাবার খুনিকে নিজের চোখের সামনে দেখতে পারব না। আমি বেরিয়ে যাব এই বাড়ি থেকে। সায়রা বলে ওঠেন, এসব কি বলছিস তুই আমিনা? তুই প্রেগন্যান্ট, এই অবস্থায় কোথায় যাবি তুই? যেদিকে দুচোখ যায় চলে যাব। কিন্তু নিজের বাবার খুনির সাথে এক ছাদের তলায় আমি থাকতে পারব না। আকাশও এগিয়ে এসে বলে, আমিও আপুর সাথে বেরিয়ে যাব এই বাড়ি থেকে যদি আরহা এই বাড়িতে থাকে। আরুষি বলে ওঠেন, আমি বুঝতে পারছি তোমাদের এখন যা মানসিক অবস্থা তাতে এরকম রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু এভাবে রাগের মাথায় আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের মাথায় নেয়া সিদ্ধান্তগুলো ভুলই হয়। তাই ঠান্ডা মাথায় বসে। এমন সময় আরহাম খান বলে ওঠেন, এখানে মাথা ঠান্ডা করার মতো কিছু নেই আরুষি। ওরা তো ভুল কিছু বলছে না। আরহার জন্যই আমার ভাই মারা গেছে। ও যতই আমার মেয়ে হোক, তাতে তো এই সত্যটা মিথ্যা হয়ে যায় না। জাইদ বলে ওঠে, পাপা, এসব কি বলছো তুমি? আফিফা খান এতক্ষণ চুপ ছিলেন, তিনি আরহামকে বলেন, ওরা না হয় ছোট কিন্তু তুমি তো বড়। এভাবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না যাতে পরে পস্তাতে হয়। এখানে পস্তানোর কিছু নেই মম। আরহা যা অপরাধ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। মাশরাফি যখন কোনো অন্যায় না করে এত শাস্তি ভোগ করেছে তখন আসল অপরাধী শাস্তি পাবে না। এটা কিভাবে হয়? আরহা, তুমি নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি থানায় গিয়ে তোমার নামে মামলাও করব, তারপর যদি তুমি দোষী প্রমাণিত হও সেই অনুযায়ী শাস্তি পাবে, আর যদি নিরপরাধ হও তাহলে হয়তো আইনি শাস্তি পাবে না, কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো স্থান হবে না। আজ থেকে আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। আমি ভেবে নেব আমার মেয়ে মারা গেছে। পাপা, অস্ফুট স্বরে বলে ওঠে আরহা। নির্ঝর খান বলে ওঠেন, আরহাম, শান্ত হও। যেই ভুল আমি করেছিলাম তার পুনরাবৃত্তি তুমি করো না। নিজের মেয়েকে এভাবে পর করে দিও না। আমার যা শোনানোর তা আমি শুনিয়ে দিয়েছি। এরপর আমার আর কিছু বলার নেই। আফিফা খান কিছু বলতে যাবেন এমন সময় আরুষি তাকে থামিয়ে দিয়ে বলেন, শুনলেন না আপনার ছেলের কথা? ওর যা শোনানোর ও শুনিয়ে দিয়েছে। এবার আমিও আমার কথা বলছি। ও
ও নিজের মেয়েকে পর করে দিতে পারে, কিন্তু আমি পারব না। যদি আমার মেয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমিও ওর সাথে যাব। ওকে আমি একা ছাড়ব না। জাহিদ বলে, এসব তুমি কি বলছো মাম্মা? ঠিকই বলছি, তুই যখন ছোট ছিলি তখন তোকে আমি একা মানুষ করেছি, সেভাবে আরহাকেও আমি একা সামলাতে পারব। বলেই তিনি আরহার সামনে এগিয়ে এসে তার হাত ধরে বলে, চলো আমার সাথে। ভয় পাবে না একদম। তোমার মাম্মা তোমার পাশে আছে। আরহাম খান বলেন, যার যার বেরিয়ে যাবার বেরিয়ে যাও। আমি কাউকেই আটকাব না। To be continue.